আচ্ছা দেখো, আজকে আমরা শুরু করব জনসংখ্যা ভূগোল অথবা মানবীয় ভূগোলের একটা তত্ত্ব। সেটা হচ্ছে কি তোমার জনসংখ্যা বিবর্তন তত্ত্ব বা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। এই তত্ত্বটা তোমরা আগেও পড়েছো, বা যখন হয়তো 11-12 পড়ে ছিলে তখনও পড়েছো, বা গ্রাজুয়েশন করেছো তখনও পড়েছো। ঠিক আছে। তো দেখো, আমি প্রথম দিন যখন ডিসকাস করেছিলাম যে পপুলেশনের বিভিন্ন তত্ত্ব আছে, যে তত্ত্বগুলো তোমাদের সিলেবাসে আছে, সেই তত্ত্বগুলোর মধ্যে এইটি একটি। কিন্তু আমি প্রথম দিন আলোচনা করেছিলাম কিসের, কার্ল মার্কসের তত্ত্ব আলোচনা করেছিলাম, তারপরে ম্যালথাসের তত্ত্ব আলোচনা করেছিলাম, এবং লাস্টে বলেছিলাম যে তোমাদের আলোচনা করব ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্ব, বা হচ্ছে কি তোমার জনসংখ্যা বিবর্তন তত্ত্ব, বা যেটা তোমরা বলে থাকো আর কি, সেটাই। তো দেখো, জনসংখ্যার বিবর্তন অ্যাকচুয়ালি জিনিসটা কি। জনসংখ্যার বিবর্তন আমরা দেখো প্রত্যেকটা জায়গাতে বিবর্তন পড়ছি, জনসংখ্যার বিবর্তন, ট্রানজিশন। যে ডেমোগ্রাফি মানে তো জনসংখ্যা, ট্রানজিশন মানে হচ্ছে বিবর্তন। সুতরাং বিবর্তন জিনিসটা কি? বিবর্তন জিনিসটা আর কিছুই না, এটা হচ্ছে কি তোমার কোন একটা দেশ, কোন একটা অঞ্চলের জন্মহারের সাথে তোমার মৃত্যু হারের যে পার্থক্য, মৃত্যু হারের যে পার্থক্য, সেটাই হচ্ছে কি তোমার ইজিক্যাল টু আমরা বলতে পারি স্বাভাবিক বৃদ্ধি। আচ্ছা, আমি এইভাবে বলি, এটাকে আমরা বলি জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি। স্বাভাবিক বৃদ্ধি, এটাকে আমরা বলি জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি। তাহলে এই যে জনসংখ্যার যে স্বাভাবিক বৃদ্ধিটা বিভিন্ন সময়ে যে বিভিন্ন হয়েছে, সেটাকেই আমরা বলছি জনসংখ্যার বিবর্তন। এটা হচ্ছে কি স্বাভাবিক বৃদ্ধি, জন্মহার মাইনাস মৃত্যু হার সমান হচ্ছে গিয়ে তোমার স্বাভাবিক বৃদ্ধি। এখন ব্যাপার হচ্ছে গিয়ে তোমার কোন একটি সভ্যতা, ধরো কোন একটি সভ্যতার উষা লগ্ন থেকে একবারে ধরো হিউম্যান সিভিলাইজেশন ধরো, বা কোনো প্রাচীন সভ্যতা ধরো, যে সভ্যতাগুলো সময়ের সাথে সাথে ক্রমান্বয়ে এগিয়ে এসছে আর কি, তাদের প্রত্যেকটি সভ্যতার মধ্যে এই জনসংখ্যার বিবর্তন কিন্তু তোমরা দেখতে পাবে। জনসংখ্যার বিবর্তন মানে কি? মানে জন্মহার এবং মৃত্যুহার কখনো বেশি হয়েছে, কখনো কম হয়েছে, এবং স্বাভাবিক বৃদ্ধি সেটা তোমরা কিন্তু দেখতে পাবে। সুতরাং আমরা এক কথায় বলতে পারি যে জনসংখ্যার বিবর্তন আর কিছুই না, কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলে জনসংখ্যার যে স্বাভাবিক বৃদ্ধি বা জন্মহার বা মৃত্যুহারের যে পার্থক্য, সেটাকে আমরা বলছি তোমার জনবিবর্তন। ঠিক আছে। এখন এই যে সময়ের সাথে সাথে বিভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশের যে জনসংখ্যার যে পরিবর্তন হয়েছে, মানে বিভিন্ন সময়ে জনসংখ্যাটা পাল্টেছে, কখনো বেড়েছে কখনো কমেছে, এটাকে যখন আমরা স্টাডি করছি তখনই সেটা হচ্ছে কি জনসংখ্যার বিবর্তন। এখন এই যে জনসংখ্যার বিবর্তনের যে তত্ত্ব, সেই তত্ত্বটা অ্যাকচুয়ালি আসলো কিভাবে না, সালটা হচ্ছে কি তোমার 1929 সাল। 1929 সাল। তার আগে বলে রাখি 1909 সালে, 1909 সালে ল্যান্ড্রে বলে ল্যান্ড্রে বলে একজন হচ্ছে কি ভৌগোলিক, ল্যান্ড্রে বলে একজন ভৌগোলিক, তিনি তিনি পৃথিবীকে বিভিন্ন জনসংখ্যার ভিত্তিতে ভাগ করেছিলেন। তিনি ভাগ করেছিলেন। ঠিক আছে, 1909 সালে। কিন্তু পরবর্তীতে কি হয়, পরবর্তীতে 1929 সালে ওয়ারেন থমসন, কি নামটা বলছি, ওয়ারেন ওয়ারেন থমসন। 1929 সালে ওয়ারেন থমসন কি করেন না, তিনি একটা জিনিস আইডেন্টিফাই করেন। কি জিনিস আইডেন্টিফাই করেন না, আইডেন্টিফাই করেন এটা, যে কোনো একটা অঞ্চলে যখন জন্মহারটা আস্তে আস্তে কমতে থাকে, তখন সেই জন্মহার কমার সাথে সাথে সেই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। মানে কি বলতে চেয়েছেন ওয়ারেন থমসন 1929 সালে, যে উনি তার তত্ত্বটা পপুলেশন, মনে রাখবে, পপুলেশন যে গ্রন্থ, যে বই কার লেখা, এই বইটি লেখা আছে ওয়ারেন থমসন। ঠিক আছে। এই বইয়ে উনি কি বিশ্লেষণ করেন না, এই বইয়ে উনি বিশ্লেষণ করেন যে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে জন্মহারের মানে হচ্ছে গিয়ে তোমার কোনো একটা অঞ্চল, কোনো একটা সময়ের জন্মহারটা যখন কমে যাবে, সেই কমে যাওয়া জন্মহারের সাথে কিসের পার্থক্য আছে, কিসের পার্থক্য নয়, কিসের সম্পর্ক আছে না, সেই দেশটার বা সেই অঞ্চলটার একটা অর্থনৈতিক কিসের উন্নয়নের সম্পর্ক আছে। কি না, অর্থনৈতিক উন্নয়নের
অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক আছে। তাহলে আমি আরেকবার রিপিট করছি, 1929 সালে ওয়ারেন থমসন এটা তার লেখা একটা বই হচ্ছে কি পপুলেশন, সেই প্রবন্ধে উনি বলেন যে কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলে যখন জন্মহারটা আস্তে আস্তে কমতে থাকে, সেই জন্মহার জন্মহার কমে কমে যখন আসে, তার সাথে অর্থনৈতিক উন্নয়নের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটাকে উনি কিন্তু ব্যাখ্যা করেছেন এবং সেই সম্পর্কের ভিত্তিতে জন্মহারের সাপেক্ষে সেই সম্পর্কের ভিত্তিতে তিনি সমগ্র বিশ্বকে তিনটে পপুলেশন জোনে ভাগ করেছেন। কটা ভাগে ভাগ করেছেন? না, তিনটে পপুলেশন জোনে ভাগ করেছেন। আচ্ছা, আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কি যে ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্ব, সেই কনসেপ্টটা কিভাবে ডেভেলপ হয়েছে সেটা কিন্তু আমরা পড়ছি। তাহলে প্রথম কনসেপ্ট 1909 সালে দিয়েছিলেন কে? ল্যান্ড্রে বলে একজন ভৌগোলিক ছিলেন, তিনি দিয়েছিলেন, কিন্তু তার অতটা ক্লিয়ার নয়। উনি জনসংখ্যার বেসিসে জনসংখ্যার যে ডোমিনেন্টের ভিত্তিতে তিনি ভাগ করেছিলেন। পরবর্তীতে 1929 সালে ওয়ারেন থমসন কি করেন? পপুলেশন নামে একটি গ্রন্থ লিখেন। সেই গ্রন্থে কোন একটি অঞ্চলের যখন জন্মহার কমে আসে, সেই কমে আসার সাথে সেই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের একটি সম্পর্ক আছে, সেটি কিন্তু প্রকাশ করেন, সেই প্রবন্ধে আর কি প্রকাশ করেন। এখন এই যে সম্পর্কটা, এই সম্পর্কের উপর ভিত্তি করে কি বলেছেন? জন্মহার যে কমে আসা, সেই সম্পর্কের উপর ভিত্তি করে সমগ্র পৃথিবীর জনসংখ্যাকে উনি তিনটে ভাগে ভাগ করছেন। কটি ভাগে ভাগ করছেন? তিনটি ভাগে। এটা কত সালে হচ্ছে? 1929 সালে। 1929 সালে হচ্ছে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি এটা। এখন ব্যাপার হচ্ছে তিনটে জোন কি কি বা তিনটে অঞ্চল কি কি, আমি এরকম ভাবে লিখছি সি, তাহলে বুঝতে সুবিধা হবে, সি, বি আর এ, এই তিনটে জোনে কিন্তু ভাগ করছেন সমগ্র পৃথিবীর অঞ্চলকে। এখন সি অঞ্চলটার কি বৈশিষ্ট্য থাকবে? না, সি অঞ্চলটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি উচ্চ জন্মহার, কি উচ্চ জন্মহার এবং এবং উচ্চ মৃত্যু হার। সেই জন্য অনেক বইয়ে দেখবে, অনেক বইয়ে কি লেখা আছে? ওয়ারেন থমসন হচ্ছে গিয়ে ডেমোগ্রাফিক ট্রানজিশন যে তত্ত্ব, সেই তত্ত্বের জনক। ঠিক আছে, একটু অ্যাকচুয়ালি পার্টিকুলারলি এই জনসংখ্যা যে বিবর্তন তত্ত্ব যেটা তোমরা পড়ো, বইয়ে 4টি মডেল আছে, অ্যাকচুয়ালি এই তত্ত্বটা হচ্ছে গিয়ে অনেক ভৌগোলিকদের মিশ্রিত একটা তত্ত্ব। আমরা যে ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্বটা পড়ি, যেটার 5টা ফেজ আছে, সেটা হচ্ছে গিয়ে সবার কাছ থেকে কিছু না কিছু নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার পর সেই তত্ত্বটাকে কম্বাইন্ড করা হয়েছে এবং একটা ফার্দার একটা মডেল তৈরি করা হয়েছে, যেটাকে আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশন বলি। সেই জন্য কি বলা হয়, যেহেতু এই যে কনসেপ্টটা উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যুহার, এই কনসেপ্টটা যেহেতু ওয়ারেন থমসন প্রথম দিয়েছিলেন, ওই জন্য ওনাকে বলা হয় যে জনসংখ্যা বিবর্তন তত্ত্বের জনক। আবার অনেক বইয়ে দেখবে আছে জনসংখ্যা বিবর্তন তত্ত্বের কি জনক কে কে? না, যতজন মোটামুটি এটার প্রপাউন্ডার আছেন, যেমন নটিস্টিন আছেন, তারপর হচ্ছে কি সিপি ব্ল্যাকার আছেন, কার্ল স্যাক্স আছেন, এদেরকে সকলে একত্রে তোমার জনসংখ্যা বিবর্তন তত্ত্বের জনক বলা হয়। তাহলে এটা যখন করবে একটু অপশন গুলো দেখে আনসার গুলো করবে, ঠিক আছে, যদি পরীক্ষাতে আসে। এখন সি নাম্বার, যে আমি কি বললাম যে 1929 সালে সমগ্র বিশ্বকে ওয়ারেন থমসন কিছু জোনে ভাগ করেছিলেন। ঠিক আছে, কিসের? যে জন্মহার যে কমে আসছে তার উপর ভিত্তি করে। এখন সি একটা অঞ্চল যার প্রধান ক্যারেক্টারিস্টিক হচ্ছে উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যু হার। 2 নম্বরে আছে, 2 নম্বরে যে বি আছে, এটাতে হচ্ছে উচ্চ জন্মহার, এবং নিম্নমুখী মৃত্যু হার, এটা হচ্ছে বি। ঠিক আছে, এবং সি, সি বি এ, এটা আমি কেন করলাম এটা পরে আমি দেখাচ্ছি যে কেন এই সিকোয়েন্সে আমি এটা লিখলাম। এবং লাস্ট যে অঞ্চলটা থাকবে, এই অঞ্চলটা, সেটা কি হবে? সেটা হচ্ছে গিয়ে নিম্ন জন্মহার, এটা হবে নিম্ন জন্মহার এবং এবং নিম্ন মৃত্যু। এখন এই যে সিকোয়েন্সে আমি লিখলাম, এটা হচ্ছে কি উনি বলেছেন যে কোন একটা সভ্যতা বা কোন একটা সিভিলাইজেশন যখন প্রোগ্রেসের দিকে যায় বা অর্থনৈতিক উন্নয়ন হয়, তখন তার মধ্যে স্টেপ বাই স্টেপ ঘটবে। প্রথমে কি একটা প্রাচীন কৃষিভিত্তিক সমাজ, সে আস্তে আস্তে কি অ্যাডাপ্ট করবে? বিভিন্ন শিল্পনীতি অ্যাডাপ্ট করবে, আধুনিক হবে, ঠিক আছে, এবং সে আরো অত্যাধুনিক হবে। তার মানে উনি বলতে চেয়েছেন কোন একটা দেশ প্রথমে গ্রামীণ কৃষিভিত্তিক হবে এবং সেই গ্রামীণ কৃষিভিত্তিক থেকে বি তে আসবে এবং বি থেকে এ তে আসবে। মানে এটা হচ্ছে কি অর্থনৈতিক উন্নয়নের সাপেক্ষে উনি এটা বলেছেন। ব্যাপারটা বুঝে কি হয়েছে? উনি
পর্যায়ে ফেলেছেন, সমগ্র অঞ্চলকে 3টে ভাগে ভাগ করেছেন, ঠিক আছে। তার সাথে উনি কি দেখেছেন? তার সাথে উনি দেখিয়েছেন যে কোনো একটা অঞ্চল যদি শীতে থাকে, সেই অঞ্চলটা পরবর্তী ক্ষেত্রে তার মধ্যে যদি ডেভেলপড হয় তাহলে সে বি স্টেজে চলে যাবে। বি স্টেজের মধ্যে তখন তার প্রোগ্রেস হবে, অগ্রগতি হবে, এবং সে বি থেকে আস্তে আস্তে এর দিকে চলে যাবে। তাহলে দেখো ব্যাপারটা আমরা বলতে পারি যে এখানে থমসন কি করেছেন? থমসন এখানে করেছেন ব্যাপারটা যে অর্থনৈতিক উন্নয়ন, এই যে অর্থনৈতিক উন্নয়ন সি থেকে বি তে যাচ্ছে, তার মানে তার মধ্যে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, বি থেকে এতে আসছে, সমাজটা আরো প্রোগ্রেস হচ্ছে। এই যে এটার সাথে কি, এই যে জন্মহার, মৃত্যুহার, এটা কিন্তু উনি প্রথম তুলে ধরেছিলেন, ঠিক আছে। এবং সমগ্র অঞ্চল, পৃথিবীর সমগ্র অঞ্চলগুলোকে মোটামুটি 3টে ভাগে কিন্তু ভাগ করেছিলেন। ব্যাস, উনি কিন্তু এখানে থেমে যান। এটা হচ্ছে 1929-এর। এরপরে এরপরে কার সান্ডার বলে একজন ছিলেন, এটা থমসনের গেল, ঠিক আছে। কার সান্ডার কি ছিল? কার সান্ডার বলে, কার সান্ডার কার সান্ডার বলে একজন ভৌগোলিক ছিলেন। উনি কি করেছিলেন না, উনি অ্যাকচুয়ালি, এনাকেও আবার বলা হয়, দেখো, ডেমোগ্রাফিক ট্রানজিশনের প্রকৃত পথিকৃৎ বলা যেতে পারে। কেন প্রকৃত পথিকৃৎ বলা যেতে পারে? এক্ষেত্রে এক্ষেত্রে কার্ল সান্ডার কি করেছিলেন না, ইউরোপের বিভিন্ন জনসংখ্যার যে পরিবর্তন, কোথাকার না, ইউরোপের বিভিন্ন সময়ের, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, ইউরোপের বিভিন্ন সময়ের কি করেছিলেন, বিভিন্ন সময়ে জনসংখ্যার যে গতি প্রকৃতি, জনসংখ্যার যে গতি প্রকৃতি, জনসংখ্যার যে গতি প্রকৃতি বা পরিবর্তন, প্রকৃতি বা পরিবর্তনের কথা উনি তুলে ধরেন। দেখো, কথা উনি তুলে ধরেন। আমরা যদি পর্যালোচনা করি আমাদের যে নোটিস টেইনের যে হচ্ছে কি ডেমোগ্রাফিক ট্রানজিশন যে তত্ত্বটা, সেই তত্ত্বটা কোথাকার উপর বেস করে দেওয়া হয়েছিল? সেই তত্ত্বটা বেশিরভাগ হয়েছিল তোমার ইউরোপের বিভিন্ন কান্ট্রির উপর বেস করে দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কিছু অংশকে এখানে একসেপ্ট করা হয়েছিল বা ইনক্লুড করা হয়েছিল তত্ত্বটার সাথে। তাহলে কার্ল সান্ডার বলে একজন ছিলেন ভৌগোলিক, উনি কি করেছিলেন না, ইউরোপের বিভিন্ন সময়ের জনসংখ্যার যে গতি প্রকৃতি সেটাকে অবজার্ভ করার পর তিনি তার থিসিস পেপারে তিনি তার এই জনসংখ্যার যে চেঞ্জ সেটা কিন্তু তুলে ধরেছিলেন। এইবারে দেখো, উনি কিন্তু এই ইউরোপের জনসংখ্যার যে গতি প্রকৃতি সেটাকে কিন্তু কমপ্লিট করতে পারেননি। কেন? ওনার কাছে হচ্ছে গিয়ে তোমার তথ্যের কি ছিল, তথ্যের অভাব ছিল, কোনো কারণে তথ্যের অভাব ছিল, বা তথ্যের অভাব ছিল, কোনো কারণে তথ্যের অভাব ছিল। তথ্যের অভাব থাকার কারণে কি হয়েছে, উনি ওনার তত্ত্বকে আর এগিয়ে নিয়ে যেতে পারেননি, ঠিক আছে। তার মানে কার্ল সান্ডার কি ইউরোপের বিভিন্ন সময় জনসংখ্যা বা বিভিন্ন দেশের, ইউরোপের বিভিন্ন কান্ট্রিজ আছে, সেই কান্ট্রিজে জনসংখ্যার গতি প্রকৃতি খুঁজে বের করেছিলেন, আইডেন্টিফাই করেছিলেন, এবং এটাকে উনি কন্টিনিউ করতে পারেননি। কেন? কারণ তথ্যের লিমিটেশনস ছিল। লিমিটেশনস এর জন্য কিন্তু ওনার তত্ত্বকে কিন্তু উনি আগিয়ে নিয়ে যেতে পারেননি। এরপরে আসবে দেখো 1945 সাল। 1945 সাল তোমরা জানো সবাই নামটা। 1945 সালে কি হয়েছিল? 1945 সাল কি নাম? 1945 সালে ওনার নাম ছিল এফ.ডব্লিউ. নটিস্টিন। এফ.ডব্লিউ. নটিস্টিন কি? এফ.ডব্লিউ. নটিস্টাইন, ঠিক আছে। আচ্ছা, টিইআইএন হবে এটা। এফ.ডব্লিউ. নটিস্টিন ইনি কি করেছিলেন? ইনি এই যে তোমরা জনসংখ্যা বিবর্তন যেটা বলছো, ডেমোগ্রাফিক ট্রানজিশন, কি ডেমোগ্রাফিক ট্রানজিশন, এই যে ওয়ার্ডটা ডেমোগ্রাফিক ট্রানজিশন, যে ওয়ার্ডটা, এটা প্রথম কিন্তু কয়েন করেছিলেন বা প্রথম বলেছিলেন। তাহলে কে যদি জিজ্ঞাসা করে তোমাদের পরীক্ষাতে যে ডেমোগ্রাফিক ট্রানজিশন কথাটি কে বলেছিলেন, না বলেছিলেন হচ্ছে গিয়ে
FW নটিস্টাইন, এবং ওনার সাথে আরেকজন ছিল, ওনার নাম হচ্ছে কি তোমার কে ডেভিস। কি কে ডেভিস, কে ডেভিস। এই দুজন মিলে কিন্তু ডেমোগ্রাফিক যে ট্রানজিশন তত্ত্বটাকে আরো বেশি কি করেছিলেন, সবার সামনে তুলে ধরেছিলেন। দেখো সিচুয়েশনটা দেখো, থমসন কি করেছিলেন, থমসন একটা আইডিয়া দিয়েছিলেন, সেই আইডিয়াটাকে ডেভেলপ করেছিলেন কে, ব্রডলি ডেভেলপ করেছিলেন কে, নটিস্টিন। তাহলে থমসন হচ্ছে গিয়ে আমরা বলতে পারি প্রথম বলেছিলেন, প্রথম জনসংখ্যা বিবর্তনের ধারণা দেন, প্রথম জনসংখ্যা বিবর্তনের ধারণা। এবং নটিস্টিন কি করেন, নটিস্টিন আর ডেভিস কি করেন, এই দুজন করেন এই যে তত্ত্বটা, ডেমোগ্রাফিক যে ট্রানজিশন তত্ত্বটাকে, সেটাকে সবচেয়ে বেশি পপুলার করেন, সবচেয়ে বেশি পপুলার করেন। পপুলার করা মানে কি, সবার সামনে নিয়ে আসা, এবং প্রত্যেকটা জিনিসকে সায়েন্টিফিক্যালি ইলাবোরেট করা, ব্যাখ্যা করা। ঠিক আছে, এই জন্য কি বলা হয়, এই জন্য আমি কিছু কিছু জায়গাতে লেখা আছে যে জনসংখ্যা বিবর্তন তত্ত্বের জনক হচ্ছে গিয়ে নটিস্টিন। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে গিয়ে এই যে মডেল, এই মডেলে সংখ্যা হচ্ছে কি তোমার, মানে ফেজের সংখ্যা হচ্ছে কি, যেহেতু জনসংখ্যা বিবর্তন মানে হচ্ছে কি সময়ের সাথে সাথে জনসংখ্যার যে পরিবর্তন, সেই জনসংখ্যার পরিবর্তন এই যে জনসংখ্যা বিবর্তন তত্ত্বে, সেই জনসংখ্যা বিবর্তন তত্ত্বে দেওয়া হয়েছে। এর বিভিন্ন বিজ্ঞানী আছে, ভৌগোলিক আছে, যেমন সিপি ব্ল্যাকার, এদের তোমার সিলেবাসে নাই। সিপি ব্ল্যাকার আছে, কার্ল স্যাক্স আছে, কার্ল স্যাক্স, ঠিক আছে, আরো নাম বিজু গার্নিয়ার আছে, বিজু গার্নিয়ার। এরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে, মানে ওনাদের মতো ভাবে এই যে ডেমোগ্রাফিক যে ট্রানজিশন তত্ত্বটা, সেটা কিন্তু আলোচনা করেছেন। আমি প্রথমে বলেছিলাম, আবারও বলছি যে ডেমোগ্রাফিক ট্রানজিশন যে তত্ত্ব যেটা আমরা পড়ছি, সেটা সবার কাছ থেকে কিছু না কিছু নিয়েছে, মানে প্রত্যেকের কাছে কিছু না কিছু ধার করে যে আমরা মডিফাই যে তত্ত্বটা পড়ছি, সেটা হচ্ছে কি তোমার জনসংখ্যা বিবর্তন তত্ত্ব। এটা কিন্তু কারণ নয়। যেমন সিপি ব্ল্যাকার কি দিয়েছিলেন, 5 স্টেজ ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, 5 স্টেজ ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। তাহলে এখানে একটা কোশ্চেন আসে যে ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্বে কটি পর্যায় আছে বা কটি ফেজ আছে। এক্ষেত্রে ডেমোগ্রাফিক ট্রানজিশনের 3 থেকে 5টি পর্যায় আছে। পরীক্ষাতে যদি পড়ে তোমরা করবে 5টি পর্যায়, বর্তমান 5টি পর্যায় যদি থাকে, কটি পর্যায় আছে ডেমোগ্রাফিক ট্রানজিশনে, 3টি, 4টি, 5টি, 6টি। ঠিক আছে, সেক্ষেত্রে আনসার করবে 5টা। মেসেজে বল, মেসেজে জান না, কেউ কিছু বলবে, কেউ কিছু বলবে? নাম্বারটা আছে লোকটা। শিল্পী তুমি মাইকটা অফ করো, যদি কিছু বলবে বলো, নাহলে মাইকটা অফ করো। ওকে স্যার, বাই মিস্টেক এটা অন হয়ে গেছে। ঠিক ঠিক। তাহলে দেখো, আমি কি বললাম যে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে 3 থেকে 5টি ফেজ থাকবে, সেই ফেজগুলি যদি পরীক্ষাতে আসে তখন করবে 5টি। এখন ডেমোগ্রাফিক ট্রানজিশনের ভিত্তি বা কনটেক্সট কি, কনটেক্সট কি, কোন কনটেক্সটের উপর ভিত্তি করে ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্বটি ডেভেলপ হয়েছিল। তাহলে প্রথমত আমরা 1 নম্বরে বলতে পারি যে তত্ত্বটি ইউরোপ মহাদেশের বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার পরিবর্তনকে তুলে ধরা হয়েছে। এটা একটা। ফেজগুলো পরে আসবো, আগে এগুলো লিখে নাও। হয়েছে, ইউরোপ মহাদেশের বিশেষ করে যে পশ্চিম ইউরোপের যে সমস্ত কান্ট্রি আছে, সেই সমস্ত কান্ট্রিগুলোর জনসংখ্যা বৃদ্ধির ইতিহাস তুলে ধরা হয়েছে। 2 নম্বরে কি না, জন্ম ও মৃত্যু হারের সাথে মানে স্বাভাবিক বৃদ্ধি, জন্ম ও মৃত্যু হারের সাথে
কোনো একটি দেশ বা কোনো একটি অঞ্চলের যে অর্থনৈতিক উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত আছে সেটা কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। তাহলে কি, জন্মহার ও মৃত্যুহারের সাথে অর্থনৈতিক উন্নয়ন, আমি শর্টে লিখছি অর্থনৈতিক উন্নয়ন, এটা একটা। 3 নম্বরে আমরা বলতে পারি যে জনসংখ্যার পর্যায়ভিত্তিক পরিবর্তনকে তুলে ধরা হয়েছে। কি, জনসংখ্যার পর্যায়ভিত্তিক পরিবর্তন তুলে ধরা হয়েছে। এবং 4 কি, 4 নম্বরে আমরা বলতে পারি হয়েছে, 4 নম্বরে আমরা বলতে পারি যে এখানে যে ডাটাগুলো কালেকশন করা হয়েছে সেই ডাটার উপর ভিত্তি করে এই তত্ত্বটা হচ্ছে কি একটি অভিজ্ঞতাবাদী তত্ত্ব, একটি অভিজ্ঞতাবাদী বা এম্পিরিক্যাল। এটা হচ্ছে কনটেক্সট, কনটেক্সটে আমরা এগুলো লিখতে পারি। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে এবার আমরা চলে আসবো যে ফেজ গুলো আছে বা যে স্টেজ গুলো আছে সেই স্টেজ গুলো কথাতে। ঠিক আছে, তাহলে এই কনটেক্সট হয়েছে, কনটেক্সটের পর আমরা আসবো স্টেজ। তাহলে আমরা দেখলাম যে ডেমোগ্রাফিক ট্রানজিশন যে তত্ত্ব, যে মডেলটা, সেটা কিভাবে ডেভেলপ হচ্ছে। আমি ধরে নিচ্ছি 1929 সাল থেকে এটা ডেভেলপ হয়েছে। ঠিক আছে, ধরে নিচ্ছি, কি এটা ধরেই নেওয়া যায়। ওয়ারেন থমসন যেটা কনসেপ্টটা দিয়েছিলেন সেই কনসেপ্টটাকে ফার্দার ডেভেলপ করেছিলেন নটিস্টিন এবং কে ডেভিস। ঠিক আছে, এবং পরবর্তীতে সিপি ব্ল্যাকার, বিজু গার্নিয়ার, কার্ল স্যাক্স এরা এনাদের মতো করে তুলে ধরেছিলেন। ওয়ারেন থমসন কি বলেছিলেন? ওয়ারেন থমসন বলেছিলেন যে 3টে জোন আছে, সেই 3টে আমরা টোটাল পপুলেশনের যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতিকে আমরা 3টে জোনে ভাগ করতে পারি এবং সেই 3টে জোনের সাথে সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন জড়িয়ে আছে। ব্যাস, এরপরে কি করছেন, এই ঘটনাটাকেই, এই জিনিসটাকে ব্যাখ্যা করছেন কে? এই জিনিসটাকে ব্যাখ্যা করছেন দুজন, একটা একজন কে ডেভিস আর নটিস্টেইন, সেটা হচ্ছে 1945 সালে। তার মানে পপুলারাইজ করছেন ব্যাপারটাকে, সবার সামনে তুলে ধরছেন এবং সায়েন্টিফিক ওয়েতে প্রত্যেকটি পর্যায়ের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা ওনারা কিন্তু তুলে ধরছেন। হয়েছে, এবং কনটেক্সটের ব্যাপারে এটা 1945 যে ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্ব সেটার কনটেক্সট। এখন এখানে একটা কোশ্চেন আসে যে ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্ব যে ডাটা, সেই ডাটা কোন কোন অঞ্চল থেকে বা কোন কোন দেশ থেকে কালেক্ট করা হয়েছিল। এখানে আমরা একটা পেয়ে গেছি ইউরোপ মহাদেশ, ইউরোপ মহাদেশ। পরবর্তীতে কি, এই যে ডেমোগ্রাফিক ট্রানজিশনের যে ডাটা সেটা পাওয়া যায় উত্তর আমেরিকা, মানে উত্তর আমেরিকার পপুলেশনের উপরও গবেষণা করা হয়েছিল আমেরিকা। তারপরে আমরা একটা বলতে পারি অস্ট্রেলিয়া। পরীক্ষাতে কোশ্চেন আসতেই পারে এমসিকিউ, যে কোন মহাদেশের ডাটার উপর ভিত্তি করে জনসংখ্যা যে বিবর্তন তত্ত্ব সেটা কিন্তু দেওয়া হয়েছিল। সুতরাং আমরা পেয়ে গেলাম ইউরোপ, উত্তর আমেরিকা আর হচ্ছে অস্ট্রেলিয়া। হয়েছে, আরেকটা কথা আরেকবার বলে দিই, জনসংখ্যা বিবর্তন জিনিসটা আর কিছুই নয়, অ্যাকচুয়ালি জনসংখ্যার যে বৃদ্ধি বা জনসংখ্যার যে গতি প্রকৃতি কখনো বাড়ছে কখনো কমছে, এটাকে যখন আমরা ফেজ বাই ফেজ দেখার চেষ্টা করছি তখনই সেটা হচ্ছে কি তোমার বিবর্তন, জনসংখ্যার বিবর্তন। এবং এটা দেখতে গিয়ে আমরা কি পাচ্ছি, জনসংখ্যার বিবর্তন দেখতে গিয়ে আমরা কি পাচ্ছি না, আমরা দেখছি যে জনসংখ্যার স্বাভাবিক গতি প্রকৃতি বা বৃদ্ধি কি করছে, কোন একটা দেশের অর্থনৈতিক যে কন্ডিশন আছে, ইকোনমিক যে কন্ডিশন, তার উপর কিন্তু প্রভাব বিস্তার করছে। সেটা আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, এটা গেল এই অবধি সারাংশ। এইবারে দেখো প্রত্যেকটা যে স্টেজের কথা আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশনে পড়ি, সেই প্রত্যেকটি স্টেজ। তাহলে প্রথম পর্যায় হচ্ছে গিয়ে, প্রথম পর্যায়ে আমরা বলতে পারি, প্রথম পর্যায় 1 নম্বরে লিখছি, প্রথম পর্যায় 1, এটাকে বলা হয় হচ্ছে কি ক্রমবর্ধমান প্রাচীন প্রকৃতির হার। নামটা শুনেই মনে হচ্ছে প্রাচীন প্রকৃতির হার। এখানে প্রধান বৈশিষ্ট্য কি, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু এখান থেকে তুলে তুলে কোশ্চেন দেয়। ক্রমবর্ধমান প্রাচীন প্রকৃতির হার, এখানে কি আছে, এখানের প্রধান বৈশিষ্ট্য কি, এখানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি তোমার কি, 1 নম্বর হচ্ছে উচ্চ জন্মহার। কেন উচ্চ জন্মহার থাকছে, এবং
এবং উচ্চ মৃত্যু হার, তার মানে মৃত্যু হার, তার মানে এই যে পর্যায়টা যেটা দেখছো ক্রমবর্ধমান প্রাচীন প্রকৃতির হার, তার মানে এই পর্যায়টা প্রত্যেকটা সিভিলাইজেশন বা প্রত্যেকটা সভ্যতা যখন স্টার্ট হয়েছে বা শুরু হয়েছে বা যেখান থেকে শুরু হয়েছে আমরা সেই সময়টার কথা কিন্তু আমরা বলতে পারি। এই সময় কি ছিল? উচ্চ জন্মহার। প্রধান কারণ হচ্ছে কি না, প্রধান কারণ হচ্ছে কি শিক্ষার অভাব সেই সময় ছিল। পরবর্তীতে কি হয়েছে? বিভিন্ন কুসংস্কার ছিল, যেহেতু পুরোটাই বিশ্বাস ছিল ঈশ্বরের প্রতি, সুতরাং নিজেকে উৎসর্গ করে দেওয়াটাই ছিল তখনকার জীবনযাপন প্রণালী। সুতরাং উচ্চ জন্মহারের প্রধান কারণ হিসেবে আমরা বলতে পারি একটা হচ্ছে কি তোমার অশিক্ষা, 2 নম্বর আমরা বলতে পারছি তোমার হচ্ছে কি যেটা বললাম যে ঈশ্বরের প্রতি নির্ভরতা বা ধর্মীয় বিশ্বাস বা বিভিন্ন কুসংস্কার, সচেতনতার অভাব, এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু জন্মহারটা কিন্তু উচ্চ জন্মহার। এবং তার সাথে কি দেখা যাচ্ছে? উচ্চ মৃত্যুহার। এখন উচ্চ মৃত্যুহার কেন হচ্ছে এটা সবাই জানে। উচ্চ মৃত্যুহার কারণ সেই সময় আমাদের যে মেডিকেল সায়েন্স এত এখন যেরকম উন্নত আছে সেই সময় কিন্তু উন্নত ছিল না। তার ফলে কি হতো? বিভিন্ন রোগগ্রস্ত যারা রোগে আক্রান্ত হতো তারা অতি সহজেই কিন্তু মারা যেত, ঠিক আছে, তারা সার্ভাইভ করতে পারতো না। এই জন্য কি হয়েছে? উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যু হার বেশি থাকার জন্য যে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার কম, কি হয়েছে? জনসংখ্যা বৃদ্ধির হার কম তো হবেই, দুটোই বেশি আছে, বৃদ্ধির হার কম। সুতরাং যেহেতু একটা সিভিলাইজেশন শুরু হচ্ছে, সেখানে কি হবে? সেখানে এত টেকনোলজি নেই, সেখানে তো তোমার হচ্ছে গিয়ে উন্নতি নেই বা মানুষের এত সৃষ্টিশীলতা নেই। সুতরাং এখানে কি বৈশিষ্ট্য হবে? যেটা হচ্ছে কি কৃষিভিত্তিক একটা সমাজ, যেখানে শিল্পের কোনো অধিকার নেই। কৃষিভিত্তিক একসাথে লিখছি গ্রামীণ অর্থনীতি, ঠিক আছে, কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতি। এবং মনে রাখবে এই যে পর্যায়টা, এই যে ফেজটা ক্রমবর্ধমান প্রাচীন প্রকৃতির হার, এটা হচ্ছে গিয়ে আমাদের ডেমোগ্রাফিক ট্রানজিশন যে মডেল আছে সেই মডেলের একটা দীর্ঘ সময় ধরে চলা একটা ফেজ, ঠিক আছে, বা পর্যায়। তাহলে আমি 4 নম্বর পয়েন্টে লিখতে পারি যে এটা হচ্ছে গিয়ে দীর্ঘকালীন চলা একটা পর্যায়, ঠিক আছে। এবং উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, উদাহরণ হিসেবে কি বলতে পারি না, এখানে আমরা বলতে পারি যে ইউরোপের দেশগুলো মানে 1840 সালের আগে, তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 1840 সালের আগে কোথাকার দেশগুলো, যেহেতু ম্যাক্সিমাম ডাটাটা ইউরোপের উপর বেস করে দেওয়া হয়েছিল, সুতরাং উদাহরণ হবে 1840 আগে ইউরোপের যে সমস্ত অঞ্চল বা দেশগুলি ছিল, কোথাকার? ইউরোপের। এবং আমরা এখানে যদি ইন্ডিয়ার রেসপেক্টিভে দেখি তাহলে সেটা হবে 1921 আগে, 1921 সালের আগে। সেই জন্য দেখবে 1921 কে কি বলা হয়? গ্রেট কি বলা হয়? গ্রেট ডিভাইডেড ইয়ার বলা হয়। দেখুন এই সালটাকে বলা হয় 1921 সালটাকে বলা হয় গ্রেট ডিভাইডেড ইয়ার। কেন বলা হয় গ্রেট ডিভাইডেড ইয়ার? না, 1921 সালের পর থেকে 1921 সালের পর থেকে মোর্টালিটি হঠাৎ করে কিন্তু চেঞ্জ হয়ে যায়। কারণ চিকিৎসা বিভিন্ন ম্যালেরিয়ার টিকা আবিষ্কার হয়েছিল, কালাজ্বরের ওষুধ তৈরি টিকা আবিষ্কার হয়েছিল। তার ফলে কি হয়েছিল? যে সমস্ত তোমার রোগ ব্যাধিগুলো ছিল সেগুলোকে প্রিভেন্ট করা যাচ্ছিল। সেই জন্য ইন্ডিয়ার রেসপেক্টিভে বলছি, সেই জন্য 1921 সালটাকে মনে রাখবে গ্রেট ডিভাইডেড ইয়ারও বলা হয়, যেহেতু এই সময় থেকে মৃত্যুর যে রেটটা সেই রেটটা কিন্তু কমে গেছিল। তাহলে পর্যায় ক্রমবর্ধমান প্রাচীন প্রকৃতির হার। এবার আসবো আমরা 2 নম্বরে দেখা আছে নবীন পাশ্চাত্য পর্যায়। কি আছে? নবীন পাশ্চাত্য পর্যায়। 2 নম্বরে আছে বৈশিষ্ট্যগুলো মেন বারবার বলছি, নবীন পাশ্চাত্য পর্যায়। এই পর্যায়ের কি বৈশিষ্ট্য? প্রধান বৈশিষ্ট্য কি? এই পর্যায়ের কি বৈশিষ্ট্য? না, এই পর্যায়ে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি উচ্চ, মনে রাখবে, উচ্চ জন্মহার,
তার মানে কি উচ্চ জন্মহার কেন আছে? উচ্চ জন্মহার কেন আছে? কারণ সময়ের সাথে সাথে সভ্যতাটা আস্তে আস্তে আধুনিকের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু মানুষের মধ্যে এখনো সেই কুসংস্কারগুলো থেকে গেছে, সচেতনতাটা সেইভাবে জাগ্রত হয়নি, বা মোরাল যে সমস্ত কনসেপ্ট গুলো আছে, রিলিজিয়াস যে সমস্ত কনসেপ্ট গুলো আছে, সেই কনসেপ্ট মাথা থেকে প্রপার ওয়েতে মুছে যায়নি। সেই জন্য নবীন পাশ্চাত্য পর্যায়ে জন্মহারের যে রেট সেটা কিন্তু উঁচুই থাকছে বা বেশিই থাকছে। এটার সাথে আরেকটা কি বৈশিষ্ট্য আছে না, নিম্নমুখী, ডিক্লাইনিং, বা এটাকে বলা হয় ডেথ রেট, নিম্নমুখী মৃত্যু হার। কেন মৃত্যু হারটা কমবে? এখানে মৃত্যু হার কেন কমবে? কারণ কি হচ্ছে, সময়ের সাথে সাথে আমাদের যে মেডিকেল সায়েন্স, সেই মেডিকেল সায়েন্স কিন্তু ডেভেলপ হচ্ছে। তার ফলে কি হচ্ছে, এইদিকে নিম্নমুখী মৃত্যু হার কমছে, মানে মৃত্যু হারের পরিমাণ কমছে, কিন্তু জন্মহার বেড়েই চলেছে। সেই জন্য এই যে অঞ্চলটা বা এই সময়টাতে কি হবে, এই সময়টাতে তোমার জনসংখ্যার যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা খুব দ্রুত হবে। তাহলে 2 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি জনসংখ্যার বৃদ্ধি খুব দ্রুত হবে। জনসংখ্যার বৃদ্ধি কি হবে? দ্রুত হবে। এত দ্রুত হবে যে নবীন পাশ্চাত্য পর্যায়ের লাস্টের দিকে এসে কি হবে না, জনবিস্ফোরণ হবে, পপুলেশন এক্সপ্লোশন হবে, জনবিস্ফোরণ হবে। জনবিস্ফোরণ হবে এবং সমাজটা কি রকম থাকবে? সমাজটা আস্তে আস্তে শিল্প ভিত্তিক হবে। এখনো নবীন পাশ্চাত্য পর্যায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কৃষি, কিন্তু এই যে সমাজটা আছে, এই সমাজটা আস্তে আস্তে মুভ করবে কোন দিকে? শিল্পের দিকে আস্তে আস্তে কিন্তু মুভ করতে থাকবে। যদিও সমাজটার অর্থনীতি কিসের উপর দাঁড়িয়ে থাকবে? অর্থনীতি কৃষির উপর দাঁড়িয়ে থাকবে, কিন্তু এখানে কৃষিতেও আধুনিক যন্ত্রীকরণ চলে আসবে এবং শিল্পের দিকে আস্তে আস্তে এগোবে, শিল্পের দিকে অগ্রগতি লাভ করবে। এই ফেজটাকে নবীন পাশ্চাত্য পর্যায়কে আবার তোমার দুটো ভাগে ভাগ করা আছে। দেখো, নবীন পাশ্চাত্য পর্যায়কে দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে কি তোমার জনসংখ্যার বৃদ্ধির মাত্রা অনুসারে, এটা যদি আমি এ করি, জনসংখ্যার বৃদ্ধির মাত্রা অনুসারে, এখানে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা জনসংখ্যা বৃদ্ধির মাত্রা, আরেকটা হচ্ছে গিয়ে জনসংখ্যার বৃদ্ধির পরিমাণের উপর ভিত্তি করে। উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করে, কোটা ভাগে আসি সেটা পরে আসি। তাহলে জনসংখ্যার বৃদ্ধির মাত্রা অনুসারে, লেভেল অনুসারে, মানে কোন একটা দেশে বা কোন একটা অঞ্চলে জনসংখ্যাটা কিরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে, সেটা নিজেদের আয়ত্তের মধ্যে আছে না সেটা খুব র্যাপিডলি বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটা হচ্ছে কি তোমার এখানে হবে দ্রুত বৃদ্ধি বা ক্রমবর্ধমান বৃদ্ধি, বৃদ্ধির হার, যেখানে খুব র্যাপিড বৃদ্ধি হবে। আর একটা হবে আয়ত্তাধীন। আয়ত্তাধীন মানে হচ্ছে গিয়ে যেখানে পপুলেশনটা তোমার কন্ট্রোলের মধ্যে আছে, আয়ত্তাধীন বৃদ্ধির হার। ঠিক আছে, এবং জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ, মানে কত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেটার উপর বেস করে তোমার এখানে ভাগ করা হচ্ছে গিয়ে তিনটে ভাগ। যেটা হচ্ছে কি তোমার কি আছে, 1 নাম্বার গুয়াতেমালা হার, 2 নাম্বার কি থাকবে, 2 নাম্বার থাইল্যান্ড হার, এবং সিতে থাকবে চিলি হার। এগুলো দেখো জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পায়। গুয়াতেমালাতে কি হচ্ছে, গুয়াতেমালাতে 20 থেকে 30 জন প্রতি হাজার, হয়েছে। থাইল্যান্ড হারের ক্ষেত্রে কি হবে, থাইল্যান্ড হারে 25 থেকে হচ্ছে কি তোমার 25 থেকে 35 জন প্রতি হাজার। এবং চিলি হারে কি হবে, চিলি হারে 19 জন হবে, 19 জন, একই সেম প্রতি হাজার 19 জন।
তার মানে প্রতি হাজারে জনসংখ্যা কত বৃদ্ধি পাচ্ছে, এখানে 20 থেকে 30, 25 থেকে 35 এবং 19 জন হচ্ছে কি তোমার প্রতি হাজারে। এখন এগুলোর বিভিন্ন কোন দেশ আছে, গুয়াতেমালা হারে যেমন আছে কি পূর্ব এশিয়া, আফ্রিকা, এই যে গুয়াতেমালা যে হার, সেই হারের মধ্যে আছে বিভিন্ন দেশ, যেমন হচ্ছে কি এখানে আমরা বলতে পারি তোমার পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ বা আফ্রিকার বিভিন্ন দেশের কথা আমরা বলতে পারি। 2 নম্বর যদি থাইল্যান্ডের হারের কোন দেশগুলো পড়ছে, তাহলে আমরা বলতে পারি এখানে পড়বে উরুগুয়ে, লেবানন, শ্রীলঙ্কা, ব্রাজিল থাইল্যান্ড হারের মধ্যে পড়বে। এবং চিলি হারে কে পড়বে, চিলি হারে পড়বে নরওয়ে, চিলি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা থেকে এখানে আছে, থাইল্যান্ডও আছে, চিলিতেও আছে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। গুয়াতেমালা হারে কি এশিয়া এবং আফ্রিকার মনে রাখবে কিছু দেশ, থাইল্যান্ডের কি মনে রাখবে, থাইল্যান্ডের মানে লেবানন, উরুগুয়ে, শ্রীলঙ্কা, তারপরে আফ্রিকা। এবং চিলি হারে কি মনে রাখবে, নরওয়ে, চিলি, শ্রীলঙ্কা মনে রাখতে পারো। ঠিক আছে, এখন এটা গেল হচ্ছে কি তোমার যে ভাগ, নবীন যে পাশ্চাত্য পর্যায়, সেই পাশ্চাত্য পর্যায়ের যে দুটো দুটো আমি ইয়ের কথা বললাম, শ্রেণীর কথা বললাম, একটা জনসংখ্যা বৃদ্ধির মাত্রা অনুসারে এবং বৃদ্ধির পরিমাণ অনুসারে হয়েছে। এখন ভারতে যদি আমরা ভারতের রেসপেক্টিভে দেখি, তাহলে এটা হবে কি 1921 থেকে 1981 যে সালটা আছে ভারতের রেসপেক্টিভে যদি দেখি, নবীন পাশ্চাত্য পর্যায়টা কি হবে 1921 থেকে 1981, এই যে পর্যায়টা, এই পর্যায়টা হবে কি তোমার নবীন পাশ্চাত্য পর্যায়। ঠিক আছে, এবারে বিভিন্ন বই বিভিন্ন আছে দেখবে ভাগে ফেলেছে, এটাকে আবার দুটো ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এই ক্রমবর্ধমান এবং আয়ত্তাধীন বৃদ্ধির হার, এটাকে অনেক বইয়ে আবার আলোচনা করা আছে। ঠিক আছে, এটা গেল তোমার নবীন নবীন পাশ্চাত্য পর্যায়। 3 নম্বরে কি আছে না, 3 নম্বরে আছে কি তোমার আধুনিক পাশ্চাত্য পর্যায়, আমরা বলতে পারি আধুনিক পাশ্চাত্য পর্যায়। দেখো নবীন মানে আস্তে আস্তে সেটা আধুনিকের দিকে যাচ্ছে, তাহলে পরেরটা আছে আধুনিক পাশ্চাত্য পর্যায়। 3 নম্বর যেটা আছে সেটা হবে আধুনিক পাশ্চাত্য পর্যায়। কি হবে 3 নম্বরে যদি আমরা লিখি আধুনিক পাশ্চাত্য পর্যায়, এখানে কি হচ্ছে আধুনিক পাশ্চাত্য পর্যায়ে প্রথম বৈশিষ্ট্য, তার মানে কি সমাজটা আধুনিকের দিকে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এখানে প্রথম বৈশিষ্ট্য থাকবে যে জন্মহার হ্রাস পাবে। তার সাথে কি হবে না নিম্ন জন্মহার, আগেরটা কি ছিল নিম্নমুখী, নিম্ন জন্ম। ঠিক আছে, জন্মহার হ্রাস পাবে কেন, এখানে জন্মহার হ্রাস পাবে কারণ মানুষের মধ্যে মানুষ কি হচ্ছে আধুনিক হচ্ছে মানে কি ওপেন হচ্ছে, তার মানে বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে শিক্ষার যে প্রসার সেটা বৃদ্ধি পাচ্ছে, নারী শিক্ষা প্রসার পাচ্ছে। ঠিক আছে, ধর্মীয় বিভিন্ন রিলিজিয়াস যে রিচুয়াল সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। তার জন্য কি হচ্ছে আলটিমেট যে জনসংখ্যার যে জন্মহারটা সেটা কিন্তু কমে যাচ্ছে। এবং এখানে নিম্ন জন্মহারের কারণ কি, কারণ আমরা আগের ফেজে দেখেছিলাম কি হয়েছিল না, যেটা হচ্ছে কি তোমার নবীন পাশ্চাত্য পর্যায় ছিল, সেখানে কি হচ্ছিল না সেখানে নিম্নমুখী জন্মহার ছিল এবং আমাদের মেডিকেল সায়েন্স ডেভেলপ করছিল। এই পর্যায়ে এসে কি হচ্ছে, এই পর্যায়ে এসে মেডিকেল সায়েন্স আরো বেশি ডেভেলপ হচ্ছে। আরো বেশি ডেভেলপড হওয়া মানে কি, আরো বেশি ডেভেলপড হওয়া মানে হচ্ছে গিয়ে আমাদের মৃত্যুর যে হারটা, তার মানে চিকিৎসা ব্যবস্থা আরো অগ্রগতি হয়েছে, বিভিন্ন রোগ জ্বালার ওষুধ বেরিয়েছে। তার মানে কি, তার মানে যে মৃত্যুটা ঠেকানো যাচ্ছে, মৃত্যুটা যেই ঠেকানো যাচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এখানে আমরা আরেকটা প্রধান বৈশিষ্ট্য পেলাম যে হ্রাস পাচ্ছে এবং নিম্ন যে জন্মহার সেটা থাকছে। এখানে কি হচ্ছে, তাহলে প্রধান বৈশিষ্ট্য আমরা পাবো যে একটা শিল্প ভিত্তিক সমাজ। তার মানে আমি বলতে পারি শিল্পভিত্তিক যদি সমাজ, এখানে আমি আরেকটা কমেন্ট দিতে পারি, এখানে দিতে পারি যেটা হচ্ছে গিয়ে সমাজ, এখানে আরেকটা বলতে পারি যে এখানের অর্থনীতি শিল্পাশ্রয়, তার মানে অর্থনীতিটা কি হবে শিল্পের উপর বেস করে থাকবে, শিল্পাশ্রয়। এবং 4 নম্বরে আমরা বলতে পারি যে নগরায়নের মাত্রা বৃদ্ধি পাবে।
এবং 5 নম্বরে বলতে পারি যে এখানে সমাজ করলাম কালিটা লেখা কম দেখা যাচ্ছে না। এবং 5 নম্বরে আমরা বলতে পারি যে এখানে সমাজের যারা ব্যক্তি তারা হচ্ছে গিয়ে সমাজ সম্পর্কে সচেতন থাকবে, তাহলে আমরা বলতে পারি যে সমাজ সচেতন মানুষ দেখা যাবে, সমাজ সচেতন মানুষ। ঠিক আছে, এখন আমাদের ভারতের দেখো, ভারতের দক্ষিণ ভারতের যদি কথা বলো, তামিলনাড়ু বলো, চেন্নাই বলো বা ব্যাঙ্গালোর বলো বা এই জায়গাগুলো দেখবে আমাদের উত্তর ভারতের তুলনায় কিন্তু অনেক বেশি ডেভেলপ, অনেক বেশি ডেভেলপ। মানে আমাদের উত্তর ভারতে যে সমস্ত রিজিয়ন গুলো আছে তার থেকে কিন্তু অনেক বেশি ডেভেলপ। তাহলে আমরা বলতে পারি যে ভারতের হচ্ছে কি তোমার দক্ষিণ ভারতের কেরালা, এটা ভারতের সাপেক্ষে বলছি, কেরালা, এবং এর সাথে আমি যদি ইয়ের যোগ করি, ওয়ার্ল্ডের যোগ করি, সেক্ষেত্রে আমরা পাবো কি, সেক্ষেত্রে পাবো ইউএসএ, জাপান, জাপান, এই সমস্ত দেশগুলো। আরো দুই একটা এক্সাম্পল তোমরা পড়ে নেবে, যেগুলো উদাহরণ থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। হয়েছে, এটা গেল আধুনিক পাশ্চাত্য পর্যায়ে। এবার আমরা আসবো পরের পর্যায়ে, সেটা হচ্ছে পরিণত পর্যায়ে। দেখো 4 নম্বরে আছে পরিণত পর্যায়। পরিণত পর্যায়ের প্রধান বৈশিষ্ট্য কি না, পরিণত হয়েছে, কিসের দিক দিয়ে পরিণত হয়েছে না, সবকিছুর দিক দিয়ে সে ডেভেলপ হয়েছে। তাহলে এখানে এখানে প্রধান বৈশিষ্ট্য কি হবে, এখানে প্রধান ওয়েট করো, ঠিক আছে, আচ্ছা দেখা যাচ্ছে তো? হ্যাঁ ঠিক ঠিক, ঠিক আছে। তাহলে দেখো পরিণত যে পর্যায়, পরিণত পর্যায়ে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হবে গিয়ে তোমার নিম্ন জন্মহার এবং অতি নিম্ন মৃত্যুহার। কি নিম্ন জন্মহার এবং তার সাথে অতি নিম্ন মৃত্যুহার। এখানে সমাজটা আরো প্রোগ্রেস হয়েছে, পরিণত হয়েছে, তার মানে এখানে শিক্ষিত মানুষের আরো তোমার অস্বীকার এখানে কোনো জায়গা নেই। এখানে পুরোপুরি সমাজটা হচ্ছে কি তোমার শিক্ষিত, সচেতনতার একদম সচেতনতায় ভরপুর আমরা বলতে পারি। এবং নারী শিক্ষার একবারে 100% এখানে আমরা দেখতে পাবো সাক্ষরতা। ঠিক আছে, মানে সমস্ত কিছুর দিক দিয়ে এই অঞ্চলটা ডেভেলপ করে গেছে। এখন যেই ডেভেলপ করে গেছে সেই জন্মহারের পরিমাণটা হবে। এবং কি হয়েছে, মৃত্যুহারটা দেখো অতি নিম্ন মৃত্যুহার। এখানে মেডিকেল সায়েন্স আরো বেশি ডেভেলপ হয়ে গেছে, মেডিকেল সায়েন্স আরো বেশি ডেভেলপ করার ফলে মৃত্যুটা কিন্তু আরো কমে গেছে। আরো কমে যাওয়ার ফলে এখানে যে স্বাভাবিক যে তোমার জনসংখ্যা বৃদ্ধির হারও কিন্তু কমে যাবে। তাহলে আমরা বলতে পারি এখানে জনসংখ্যা বৃদ্ধি কিন্তু কমে যাবে। যেহেতু জনসংখ্যা বৃদ্ধি এখন কমে যাচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে জনসংখ্যা বৃদ্ধি কম হবে, মানে আস্তে 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 কিন্তু কমতে থাকবে। তারপরে কি কি আমরা বলতে পারি, এখানে আমরা দেখতে পাবো হচ্ছে কি বিভিন্ন উচ্চ নগরায়ন। তার মানে উচ্চ নগরায়ন মানে কি, উচ্চ নগরায়ন মানে হচ্ছে কি আরবানাইজেশনের যে ইফেক্টটা সেটা সব থেকে বেশি থাকবে এখানে, এই যে পর্যায় পরিণত পর্যায়, এটাকে বলা হয় উচ্চ নগরায়ন। তারপরে কি হবে, সমাজটা কি হবে, সমাজটা পরিষেবামূলক, পরিষেবামূলক, পরিষেবামূলক একটা সমাজের সৃষ্টি হবে। এবং এবং কি হবে দেখো এখানে, এবং এই যে পরিণত পর্যায়টা এটা সব থেকে বেশি ক্ষণস্থায়ী হবে। এটা এটা ক্ষণস্থায়ী হবে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, যেটা চেঞ্জ হয়ে যেতে পারে। সব থেকে মনে রাখবে
এই যে পর্যায়টা জনসংখ্যা বিবর্তনের যে 4 নাম্বার যে পর্যায়টা, সেই পর্যায়টা হচ্ছে কি সব থেকে বেশি ক্ষণস্থায়ী, বেশিক্ষণ এটা কিন্তু টিকে না। ঠিক আছে, তাহলে প্রধান প্রধান এইটার বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি যে এখানে মানুষ হচ্ছে গিয়ে সমস্ত পরিষেবামূলক অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে। এখানে কৃষিভিত্তিক বা সোসাইটি সেরকম দেখা যায় না, এবং নগরায়নের মাত্রা হচ্ছে এক্সট্রিম লেভেলে হবে এবং উচ্চ নগরায়ন হবে। জনসংখ্যার গ্রোথ যেটা হবে সেটা কি হবে, জনসংখ্যার গ্রোথটা থাকবে সব থেকে কম। এবং বৈশিষ্ট্য হিসাবে যে কোন কোন দেশে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা হিসেবে বলতে পারি, যেমন নরওয়ে, সুইডেন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, নরওয়ে, সুইডেন, এই সমস্ত দেশগুলো এখন কিন্তু যে পরিণত পর্যায়ে বিলংস করছে। ঠিক আছে, এটা গেল 4 নাম্বার। এবং 5 নাম্বার একটা আছে, সেটা বলা হচ্ছে যে এটাকেও পরিণত পর্যায়ে বলা হয়। 5 নাম্বার যেটা আছে, এটাকে 5 নাম্বার ইয়ে আছে ফেজ, সেই 5টা ফেজ 5 নাম্বারে আছে। 5 নাম্বারটা তো আমরা পরিণত পর্যায় বলতে পারি। ঠিক আছে, এখানে শুধুমাত্র বৈশিষ্ট্যগুলো এখানে দেখো আলাদা হবে। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অতি নিম্ন জন্মহার। কি? অতি নিম্ন জন্মহার। কারণ কি? তার সাথে কি থাকবে, তার সাথে কি থাকবে, তার সাথে থাকবে হচ্ছে গিয়ে জন্মহার অপেক্ষা মৃত্যুহার বেশি। দেখো জন্মহার এখন এটা কেন হচ্ছে মৃত্যুহার বেশি, এখন এটা কেন হচ্ছে, এখন এটা কেন হচ্ছে, অতি নিম্ন জন্মহার কেন হচ্ছে হয়েছে? ব্যাপার হচ্ছে কোন একটা দেশ যখন এক্সট্রিম লেভেলে চলে যায় তার ডেভেলপমেন্টের বা বিকাশ পর্যায়ে, যারা মানুষ তারা কি রকম হবে না, তারা হচ্ছে কি খুব ভোগ প্রিয় হবে, নিজেরটাই বুঝবে, এমন ভাবে নিজেরটা বুঝবে যে নিজের সন্তান সন্ততির প্রতি তাদের অনীহা চলে আসবে। তার মানে এই সমাজের মানুষ যারা থাকবে বা দম্পতি যারা থাকবেন, তাদের সন্তান যে নেওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু আস্তে 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 কমে যাবে, আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন না, তারা এবং নিজেদের থেকে বেশি ভোগ করতে চায়। এই যে ভোগ বিলাস যে জীবনযাপন, সেই জীবনযাপন কি লিডস করছে না, সন্তান ধারণে তাদের একটা অনীহা সৃষ্টি হচ্ছে। এবং এই যে অনীহাটা, এই অনীহাটা মানুষের মধ্যে বা প্রত্যেকটা দম্পতির মধ্যে কিন্তু দেখা যাবে। এটার ফলে কি হবে, এটার ফলে হচ্ছে কি রেটটা মানে হচ্ছে জন্ম হারটা যেটা, সেটা কিন্তু কোন এক পার্টিকুলারলি 0 হবে না, কিন্তু কাছাকাছি চলে নিয়ার অ্যাবাউট 5-7 এরকম চলে আসবে। ঠিক আছে, এবং জন্মহার অপেক্ষা মৃত্যুহারটা কেন বেশি হবে, কারণ নর্মাল ডেথ রেট বলে তো একটা জিনিস আছে, সবাই কি মরতে হবে। সুতরাং কি হবে, সুতরাং এখানে এই যে হারটা যেখানে তোমার তার তুলনায় এখানে যে মৃত্যু হারটা সেটা বেশি হবে। কারণ এজিং পপুলেশন সংখ্যা মানে বয়স্ক যে সমস্ত বা নির্ভরশীল যে সমস্ত জনসংখ্যার মানুষরা থাকবেন, তারা কি হবে, তারা বার্ধক্য জনিত কারণে বা জরা জনিত কারণে বা কোনো রোগের জনিত কারণে তারা আস্তে আস্তে তারা মৃত্যুর দিকে চলে যাবে। যেহেতু মৃত্যুর দিকে যাবে, তাই কি হবে, তাই যে মৃত্যু হারটা আস্তে আস্তে কিন্তু বেশি থাকবে। তাহলে কি হবে, আলটিমেট আমরা দেখতে পাবো যে যদি জন্মহার কম থাকে এবং মৃত্যু হার বেশি থাকে, মানে অতি নিম্ন জন্মহার, তাহলে এই যে সার্টেন যে একটা কোন একটা অঞ্চল আছে, সেই অঞ্চল কমতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে না। এখন কোনো জন্ম হচ্ছে না বা জন্মের পরিমাণ অনেক কম, সেই হারের তুলনায় মৃত্যু হারটা সব থেকে বেশি হচ্ছে। সুতরাং আলটিমেট এখান থেকে মানুষজন যেহেতু মারা যাচ্ছে, এই অঞ্চলটার কি হবে, এই অঞ্চলটার জনসংখ্যাটা আস্তে 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 কমতে শুরু করবে। ঠিক আছে, এবং এই সোসাইটির বৈশিষ্ট্য কি হবে না, এই সোসাইটিদের প্রধান বৈশিষ্ট্য হবে যে এটা হচ্ছে গিয়ে একটা অ্যাডভান্স সোসাইটি হবে। তুমি যদি এখন জাপানের কথা ভাবো, জাপান দেখবে এখন অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু যেহেতু পরিব্রাজন হচ্ছে ওই জন্য কি হচ্ছে, ওই জন্য টোটাল যে হচ্ছে কি তোমার জনসংখ্যা বৃদ্ধির হারটা সেভাবে বোঝা যাচ্ছে না।
প্রচুর লোক ইন্ডিয়া থেকে মাইগ্রেট করছে, পাকিস্তান থেকে মাইগ্রেট করছে, শ্রীলঙ্কা থেকে মাইগ্রেট করছে, যেগুলো ডেভেলপিং নেশনস আছে সেগুলো থেকে বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছে। ঠিক আছে, এখন এটা প্রধান বৈশিষ্ট্য কি বলে, এটা হচ্ছে কি একটা ফিউচার অ্যাডভান্স টেকনোলজি বেস, সব কাজ রোবটে করছে। ঠিক আছে, মানে এআই আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স সেটার উপর সব থেকে বেশি জোর দেওয়া হবে। এবং এখানকার প্রধান হচ্ছে কি তোমার যে অর্থনীতি সেটা কিসের উপর বেস করবে না, এখানকার যে অর্থনীতি সেটা পুরোপুরি হচ্ছে কি তোমার টেকনোলজি বেস, পুরোপুরি টেকনোলজি বেস, এআই বেস বলতে পারে। ঠিক আছে, এবং এর নেগেটিভ এসপেক্টস কি হবে, নেগেটিভ এসপেক্টস আমরা বলতে পারি যে এই পর্যায়ে যদি কোনো দেশ থাকে তাহলে কি হবে, সেটা সেই দেশটার পক্ষে কিন্তু মঙ্গলজনক নয়। কারণ সেই দেশটা হিউম্যান মানুষ সম্পদ, এই সম্পদটা আস্তে 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 কমে কমে আসবে। যদি কোনো দেশের হিউম্যান রিসোর্স আস্তে আস্তে কমতে থাকে তাহলে সেই সভ্যতাটা আস্তে আস্তে কি হবে, ভেঙে পড়বে, এবং আস্তে 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 যত ভেঙে পড়বে জনসংখ্যা কম হবে এবং সেটা একটা পরিণত হবে। কিন্তু আমরা বলতে পারি এরকম কিছু হবে না, মেট্রোপলিসে কখনো পরিণত হবে না। তখন দেখবে যে আমার দেশের জনসংখ্যা কমে যাচ্ছে, তখন সেই দেশের গভর্নমেন্ট বা সরকার যিনি থাকবেন তিনি সেরকম কিছু ব্যবস্থা নেবেন যাতে করে আবার এই যে অতি নিম্ন জন্মহার, এই জন্মহারের পরিমাণটা আস্তে 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 বাড়তে থাকে। ঠিক আছে, তো আমরা বলতে পারি এই পাঁচটা হচ্ছে তোমার জনসংখ্যা বিবর্তন তত্ত্বের যে ফেজ, সেই পাঁচটা ফেজ। ঠিক আছে, আলোচনা হিসেবে আমরা বলতে পারি। আচ্ছা, ছবিটা একটা করে দিই, দেখো ছবিটা অনেক সময় তোমাদের যাওয়ার আগে একটু ছবিটা, কারো কিছু যদি কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, আমি এখানে চারটে ফেজ দেখাচ্ছি, লাস্টে যেটা বললাম সেটা আমি দেখাচ্ছি না। এটা হচ্ছে প্রথম পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে তৃতীয় পর্যায়, এটা হচ্ছে কি তোমার চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায় যেহেতু, কেন পঞ্চম পর্যায়টা দেখাচ্ছি না, কারণ যে এখনো পর্যন্ত কোনো দেশ যায়নি আর কি। 30, 40, 50, 10, 20, 30, 40, 50। ঠিক আছে, এখন একটা জন্মহার দেখাতে হবে। স্যার, জাপানটা বললেন যে পঞ্চমের মধ্যে আসতে পারে পরিণত পর্যায়ে। হ্যাঁ, কিছু কিছু বইয়ে জাপানটা দেখবে দেওয়া আছে, কিছু কিছু বইয়ে জাপানটা দেখবে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এটা একটু বড় করে দেখাতে হবে, এখানে পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে। ঠিক আছে, জনসংখ্যার যে ইয়েটা সেটা করবে, দুটোই আস্তে আস্তে ফল করবে। একটা এটা আমি দেখাতে পারি, এটা হচ্ছে গিয়ে বার্থ রেট কার্ভ, এটা হচ্ছে গিয়ে ডেথ রেট কার্ভ। এর সাথে আমি যদি জনসংখ্যার বৃদ্ধিকে এইভাবে দেখাতে চাই, এইভাবে বৃদ্ধিটা হবে, এইখানে সব থেকে বেশি বৃদ্ধি হবে, এখানে স্টেগনেন্ট থাকবে। এটা হচ্ছে কি তোমার পপুলেশন কার্ভ। বৈশিষ্ট্য ছিল যেটা হচ্ছে কি তোমার যে উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার, এই যে এদিকে হচ্ছে কি পপুলেশন জনসংখ্যা, এদিকে এটা 10, 20, 30, এটা প্রতি হাজারে দেখানো আছে। ঠিক আছে, এখানে মোটামুটি ফ্ল্যাকচুয়েট হচ্ছে না, কখনো এই ওভারটেক করছে, কখনো ওকে ওভারটেক করছে, কখনো জন্মহার বেশি হচ্ছে, কখনো মৃত্যুহার বেশি হচ্ছে। এটা হতে 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 তোমার ফল করছে কিনা,
ফল করতে যেটা হচ্ছে কি তোমার ডেথ রেট যা কার্ভ আছে, এই যে কার্ভটা সেটা কিন্তু ফল করছে। ফল কেন করছে সেটা আমি বললাম যে আমাদের মেডিকেল সায়েন্স ডেভেলপ হচ্ছে তার জন্য ফল করছে। এবং এখানে দেখো রেট এবং ডেথ রেটের ফলে কি হচ্ছে, এই যে গ্যাপ সৃষ্টি হচ্ছে, গ্যাপ সৃষ্টি হওয়া মানে কি, এখানে পপুলেশন যে জনসংখ্যার যে বৃদ্ধিটা সেটা সব থেকে বেশি হচ্ছে। এবং এই যে দ্বিতীয় যে পর্যায়, সেই পর্যায়ে কিন্তু তোমার সব থেকে বেশি জনসংখ্যার যে বৃদ্ধি সেটা কিন্তু হবে। এবারে এই ফেজটা যখনই পেরিয়ে যাবে আস্তে আস্তে, তখনই কি হবে, ডিক্লাইন করবে। এ আরো ডিক্লাইন করবে দ্রুত গতিতে, এবং তার থেকে জন্মহার আরো স্লোলি আস্তে আস্তে ডিক্লাইন করবে। এবং কি টোটাল যে জনসংখ্যার যে বৃদ্ধিটা সেটা কিন্তু আস্তে 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 কমতে কমতে আমরা চতুর্থ পর্যায়ের দিকে একটু আস্তে আস্তে চলে যাবো। এবং পঞ্চম পর্যায়ে ছবি করেও নাও, পঞ্চম পর্যায়ে কি হবে দেখো, পঞ্চম পর্যায়ে কি হবে, পঞ্চম পর্যায়ে হবে কি বলেছে, যে ডেথ রেটটা বেশি হবে, তাহলে উপরে উঠে যাবে ডেথ রেট। এবং জন্মহারটা কি হবে, মৃত্যু হার অপেক্ষা কম হবে। সুতরাং মৃত্যু হার অপেক্ষা কম হবে, এরকম ভাবে আস্তে আস্তে করবে। তাহলে সুতরাং এখানে জন্মহার আর মৃত্যু হারের এখানেও গ্যাপ সৃষ্টি হচ্ছে, কিন্তু এলেছেন যে রিসোর্স সেই পপুলেশন। ঠিক আছে, কিছু কিছু বই দেখবে আছে যে জাপান পঞ্চম পর্যায়ে আছে। ঠিক আছে, যেহেতু ওটা পুরোপুরি এখন টেকনোলজি বেস হয়ে গেছে, ওই জন্য আমরা বলতে পারি কিছু কিছু বই কনসিডার করেছেন যে জাপানটা আমরা পঞ্চম পর্যায়ে ফেলতে পারি। ঠিক আছে, ছবিটা আর কিছু না, ওইগুলো বুঝে গেলে ছবিটা আর কিছু না। একটা মৃত্যু হারের থেকেও কম তাহলে দেখো করছে। কোনটা, এই যে পঞ্চমটাতে যে কোনটা? কার্ভটাতে, হ্যাঁ, পঞ্চমটাতে আমি কি বলতে, সব সময় অলওয়েজ মৃত্যু হার উপর দিকে থাকবে। ঠিক আছে, কি বলতে, এবং সরি মৃত্যু হারের কার্ভটা উপর দিকে যাবে এবং জন্মহারের কার্ভটা আস্তে 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 নিচের দিকে ফল করবে। ঠিক আছে, এই পর্যায়টাকে আমরা বলতে পারি পঞ্চম, এই পর্যায়ে জিনিসটা হবে। ঠিক আছে, আচ্ছা আমরা যাব। সমালোচনার প্রথমে আমরা বলতে পারি যে এই ডেমোগ্রাফিক যে ট্রানজিশন মডেল, সেই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল কোথাকার উপর বেস করে দেওয়া হয়েছিল না, প্রথমত ইউরোপ, পরবর্তী ক্ষেত্রে যারা বিভিন্ন ভৌগোলিক জিওগ্রাফার ছিলেন তারা কেউ আমেরিকার, কেউ অস্ট্রেলিয়ার উপর বেস করে দিয়েছিলেন। কিন্তু আমাদের এশিয়া বা আফ্রিকার যে জনসংখ্যার যে পরিবর্তন বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ফ্ল্যাকচুয়েট হচ্ছে, পরিবর্তনের যে মাত্রা সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হচ্ছে, এইগুলোকে তুমি কিন্তু ইলাবোরেট করতে পারবে না। এত দ্রুত র্যাপিড মুভমেন্ট হয়, সেগুলোকে তুমি ইলাবোরেট করতে পারবে না এই মডেলটার মাধ্যমে। আমরা করার চেষ্টা করছি, আমরা ইন্ডিয়ার পার্সপেক্টিভে দেখার চেষ্টা করছি যে কোনটা কোন পর্যায়ে আছে, কোনটা কোন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে যদি বলা হয় যেরকম ভাবে ডেমোগ্রাফিক ট্রানজিশনটা স্মুথলি গেছে, সেই স্মুথলি ভাবে তুমি কিন্তু এশিয়ার বলো, এশিয়া মহাদেশের বলো বা আফ্রিকান কোনো কান্ট্রি বলো, সেগুলোর কিন্তু তুমি ইলাবোরেট করতে পারবে না, মানে সঠিকভাবে ধারণা দিতে পারবে না। এটা গেল এক নম্বর। দু নম্বর কি, দু নম্বরে দেখবে বলা হয়েছে যে তত্ত্বটা বলা হয়েছে যে কি না, প্রথমে কি হয়েছে না, জন্মহার উনি বলেছেন বা তত্ত্বটা আলোচনা করা হয়েছে কি না, জন্মহার জন্মহার বেশি থাকবে প্রথমের দুটোতে, কি বেশি থাকবে, তো বেশি থাকবে। এবং কি, এবং মৃত্যুহার 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 কি বলেছে, মৃত্যুহার কমবে। এটা প্রথমের দুটো ফেজের জন্য এইটা বৈশিষ্ট্যটা অ্যাপ্লিকেবল। কমবে না, প্রথমেরটাতে বাড়বে তারপরটাতে কমবে। এখন সমালোচনাতে আমরা বলতে পারি যে মৃত্যু হারটা নাও কমতে পারে, টেকনোলজি সেভাবে ডেভেলপ নাও হতে পারে, তাই তো, জন্মহারটাও তো কম হতে পারে। উনি কি বলেছেন প্রথমে, যে জন্মহার বেশি মৃত্যুহার কম। ঠিক আছে, প্রথমটা মেনে নিলাম যে জন্মহার বেশি এবং মৃত্যুহার কম। দ্বিতীয় পর্যায়ে উনি কি বলছেন, জন্মহার বেশি থাকবে এবং মৃত্যুহার নিম্নমুখী হবে বা কমবে। সুতরাং আমরা এখানে বলতে পারি যে সবসময় যে মৃত্যু হারটা কমবে এরকমটা নয়। এমন কিছু কিছু দেশ আছে যেগুলো ডেভেলপড নেশন, সেখানে অনেক সময় যে মানুষের সচেতনতা, মানুষের শিক্ষা, শিক্ষার প্রসার, স্ত্রী শিক্ষা, এগুলো কি হয়েছে, এগুলো তাড়াতাড়ি ডেভেলপ করে গেছে।
ডেভেলপ করার ফলে কি হচ্ছে, জন্মহারটা তাদের কমে গেছে, জন্মহার কম হয়েছে। এবং সেই সময়তেই, যে সময় জন্মহার কম হয়েছে সেই সময়তেই সেই দেশগুলোতে মৃত্যুহার কিন্তু বেশি ছিল, মৃত্যুহার বেশি ছিল। সুতরাং আমরা দেখছি কি না, এই যে জন্মহার এবং মৃত্যুহারের যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটাও কিন্তু ঠিক না। কখনো মৃত্যুহার বেশি হচ্ছে, কখনো জন্মহার কম হয়ে যাচ্ছে, কখনো মৃত্যুহার কম হয়ে যাচ্ছে, কখনো জন্মহার বেশি হয়ে যাচ্ছে, আবার কখনো ভাইস ভার্সা হচ্ছে, দুটো আর কি। এই যে এই ব্যাপারটাও কিন্তু এই তত্ত্ব ঠিকঠাক ভাবে আলোচনা করতে পারে না। এখানে সব থেকে বড় ব্যাপার আরেকটা কথা আমরা বলতে পারি, যে এখানে পরিব্রাজনের ভূমিকা, যে কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলের জনসংখ্যার বৃদ্ধি, আমরা জনসংখ্যা বৃদ্ধি মানে কি বুঝি, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে কি জন্মহার মাইনাস মৃত্যুহার প্লাস পরিব্রাজন, মাইগ্রেশন। এটা হচ্ছে কি তোমার ন্যাচারাল পপুলেশন যে গ্রোথ সেটা। কিন্তু এখানে এই যে তত্ত্বটাতে পরিব্রাজনের যে গুরুত্ব, পরিব্রাজনের যে গুরুত্ব সেটাকে পুরোপুরি স্কিপ করে দেওয়া হয়েছে। পরিব্রাজনের কথা কিন্তু মেনশন নেই তত্ত্বটাতে। তাহলে পরিব্রাজনের গুরুত্ব দেওয়া হয়নি, বা পরিব্রাজনকে লিখো, এটা পরিব্রাজনকে গুরুত্ব দেওয়া হয়নি। হয়েছে। এবং লাস্ট আমরা একটা বলতে পারি, শর্টে আর কি সমালোচনাটা করলাম, যে লাস্ট আমরা বলতে পারি যে হচ্ছে কি এটা গ্রামীণ জনসংখ্যার গতি প্রকৃতির উপর এটি গ্রামীণ জনসংখ্যার গতি প্রকৃতি ব্যাখ্যা করতে পারে না। এই কটা সমালোচনা তো লিখ। হয়েছে। তাহলে এখান থেকে কিছু কোশ্চেন আমি ডিসকাস করে দিই, যে কোশ্চেন গুলো পরীক্ষাতে আসতে পারে। কি কি না, প্রথমেই মনে রাখবে 1929 সালটা, 1929। কেন বলছি না, এই সময়তেই ওয়ারেন থমসন দিয়েছিলেন। পরবর্তীতে কি হয়েছে 1945 সালটাও মনে রাখবে। এই সময় কি হয়েছে না, এই সময় ডেমোগ্রাফিক ট্রানজিশন যে মডেল, এই যে ডেমোগ্রাফিক ট্রানজিশন কথাটা প্রথম কিন্তু ডেভেলপ করেন কে, নটিস্টিন এবং তার সাথে ছিলেন কে ডেভিস। হয়েছে। এই দুটো গেল। এখন এই দুজনকেই বলা হয় জনক, ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্বের জনক। কিন্তু কিছু কিছু বইয়ে আছে ওয়ারেন থমসন হচ্ছে কি জনক। কেন জনক বলা হচ্ছে, কারণ বললাম যে উনি হচ্ছে কি প্রথম দেখিয়েছিলেন বলে ওনাকে কিন্তু জনক বলা হয়। সেক্ষেত্রে তোমাদেরকে অপশন দেখে কিন্তু উত্তর করতে হবে। যদি দেখো এখানে আছে ওয়ারেন থমসন, নটিস্টিন, তোমার হচ্ছে কি সিপি ব্ল্যাকার, এবং লাস্ট যদি দেখো সবকটা আছে, সেই সবকটাতে কিন্তু অ্যান্সার দেবে। যদি দেখো একটা আছে তখন কিন্তু ওয়ারেন থমসনে আর উত্তর দেবে আর কি। ঠিক আছে, এটা গেল নোটিস। এবং তত্ত্বের কটি ফেজ বা পর্যায় কটি আছে, পর্যায় আছে 5টি, আছে। এবং আর কি পড়ে পরীক্ষাতে এখান থেকে, এখানে ডিটিএম যে মডেল আছে, সেই মডেলের যে ফেজ গুলো আছে 1 2 3 4 করে 5 করে যে ফেজটা আছে, সেই 5টি ফেজের বৈশিষ্ট্যের মধ্যে প্রধান বৈশিষ্ট্যগুলো কোনগুলো, ওই যে উচ্চ জন্মহার, নিম্ন মৃত্যুহার, এইগুলো হচ্ছে কি বারবার পড়বে, তাহলেই কিন্তু কোশ্চেন কমন আসবে। এবং ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলটা কোথাকার উপর বেস করে দেওয়া হয়েছিল, ইউরোপ। আর কিছু কোশ্চেনে নেই, ইউরোপ, অস্ট্রেলিয়া,
আর তার সাথে হচ্ছে গিয়ে উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা নয় কিন্তু উত্তর আমেরিকা, মানে এখানে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশগুলো আছে, সেই দেশগুলোর ক্ষেত্রে কিন্তু এই তত্ত্বটা প্রযোজ্য নয়। ঠিক আছে, আর তোমাদের যেগুলো কালস্যাক্স এগুলো সিলেবাসে নেই, সিপি ব্ল্যাকারের 5 স্টেজ মডেল এগুলো দিতে পারে, কিন্তু এগুলো সিলেবাসে নেই। একবার করে জাস্ট দেখে নেবে যে তত্ত্বটা কে দিয়েছিল বা কখন দিয়েছিল বা কে দিয়েছিল, তাহলেই হবে। ঠিক আছে, দেখো মাইগ্রেশন জিনিসটা আমরা সবাই অবগত আছি যে মাইগ্রেশন কি, স্যার মাইগ্রেশন কাকে বলে। হ্যাঁ বলো। রাভেনস্টাইনের তত্ত্বের পর কি লিখেছেন? আচ্ছা, এটা লি এর তত্ত্ব, লি লি এভারেট লি আছে না, এভারেট লি, লি তত্ত্ব, গ্রেভিটি মডেল, র্যালি, এটা র্যালির গ্রেভিটি মডেল, জেলেনস্কির মোবিলিটি ট্রানজিশন তত্ত্ব, এগুলো যখন আলোচনা করবো তখন ডিটেলস আরো বলবো। স্টাউফারের ইন্টারভেনিং অপরচুনিটি মডেল। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করবো রাভেনস্টাইনের তত্ত্ব। তাহলে দেখো মাইগ্রেশন জিনিসটা কি, আমরা জানি যে কোনো একটি স্থান থেকে, একটি স্থান আছে, এই স্থান থেকে যখন আমরা এই স্থানটা ছেড়ে যখন অন্য কোনো একটি স্থানে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যাই, তখন তাকে আমরা মাইগ্রেশন বলি। এবার এটা ডেলিও হতে পারে, ধরো এই স্থানে আমি প্রত্যেকদিন যাচ্ছি আবার প্রত্যেকদিন সন্ধ্যেবেলা ফিরে আসছি, এটা ডেলি মাইগ্রেশন হতে পারে, সিজনাল মাইগ্রেশন হতে পারে, ফোর্স মাইগ্রেশন হতে, মাইগ্রেশনের বিভিন্ন রকম টাইপ আছে। সুতরাং আমরা সেটা সেই দিকটাতে আমরা যাচ্ছি না। আমাদের যেটা আজকে পাঠ্য বিষয় সেটা হচ্ছে গিয়ে রাভেনস্টাইনের যে ল অফ মাইগ্রেশন, সেটা প্রত্যেকটি তত্ত্ব যেগুলি সিলেবাসে আছে তোমাদের, সেগুলি কিন্তু আমি পরপর করিয়ে দেবো। ঠিক আছে, এটা একদিনে আরেকটা ক্লাসে শেষ হয়ে যাবে মাইগ্রেশনের তত্ত্বগুলো। তাহলে মাইগ্রেশনের বিভিন্ন তত্ত্বের প্রথমে আমরা পড়বো রাভেনস্টাইনের তত্ত্ব। এটা কি, এটা ল অফ মাইগ্রেশন নামে পরিচিত। কি, ল অফ মাইগ্রেশন, ল অফ মাইগ্রেশন। ল অফ মাইগ্রেশন, দেখো মাইগ্রেশন রিলেটেড প্রথম যে তত্ত্ব সেটা আমরা বলতে পারি রাভেনস্টাইনের তত্ত্ব। তত্ত্বটি, এই তত্ত্বটি 1885 সালে রাভেনস্টাইন কিন্তু দিয়েছিলেন। কোথাকার জনসংখ্যা পর্যালোচনা করে দিয়েছিলেন না, ব্রিটেনের। ব্রিটেনের জনসংখ্যাকে পর্যালোচনা করে 1885 সালে যে তত্ত্বটি দিয়েছিলেন, সেই তত্ত্বটি হচ্ছে গিয়ে তোমার ল অফ মাইগ্রেশন তত্ত্ব নামে পরিচিত। তাহলে আমরা এখানে বলতে পারি তত্ত্বটা 1885 সালে এটা দেওয়া, তত্ত্বটি 1885 সালে দেওয়া হয়েছিল কোথাকার না, গ্রেট ব্রিটেনের জনসংখ্যা পর্যালোচনার পর। গ্রেট ব্রিটেনের জনসংখ্যা, এগুলো ছোট ছোট জিনিস, এগুলো পরীক্ষাতে দিয়ে দেয়। গ্রেট ব্রিটেনের জনসংখ্যাকে পর্যালোচনা করার পর, এবং এটা যে প্রথম প্রচেষ্টা মাইগ্রেশনের বা মাইগ্রেশন তত্ত্বগুলির মধ্যে, মাইগ্রেশন তত্ত্বের বা মাইগ্রেশন তত্ত্বের দিক দিয়ে আমরা বলতে পারি, দিক দিয়ে এটি ছিল প্রথম প্রচেষ্টা। ছিল কি, প্রথম প্রচেষ্টা। কিসের প্রচেষ্টা ছিল না, মানুষ কেন মাইগ্রেট করে, পরিব্রাজন করে। ঠিক আছে, 2 নম্বর বলতে পারি আমরা যে এটা ইন্টার মানে অভ্যন্তরীণ মাইগ্রেশনকে বেশি তুলে ধরেছে, অভ্যন্তরীণ পরিব্রাজনকে তুলে ধরেছে। এগুলো হলো বেসিক কনসেপ্ট কিছু। ঠিক আছে, এইবারে আমরা তত্ত্বতে আসবো। তাহলে তত্ত্বটি 1885 সালে গ্রেট ব্রিটেনের জনসংখ্যার নিরিখে দেওয়া হয়েছিল। তত্ত্বটি প্রথম একটা প্রচেষ্টা ছিল মাইগ্রেশনের, যে কেন মানুষ মুভ করে সেটা আলোচনা করার, এবং এটা অভ্যন্তরীণ বা ইন্টারনাল মাইগ্রেশনকে তুলে ধরা হয়েছে তত্ত্বটা। হয়েছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এইবারে দেখো এই তত্ত্বটার 3টে ফ্যাক্টরের কথা রাভেনস্টাইন বলেছিলেন। সেই 3টে ফ্যাক্টরের উপর বেস করে বা 3টে নিয়ন্ত্রকের উপর বেস করে 9টি লয়ের কিন্তু উনি প্রস্তাব করেছিলেন। তাহলে কি বলছি আমি বললাম যে, আচ্ছা লাল কালিতেই লিখছি, উনি 3টি নিয়ন্ত্রকের কথা বলেছিলেন, কে, রাভেনস্টাইন। 3টি ফ্যাক্টর
ফ্যাক্টর বা নিয়ন্ত্রকের কথা বলেছিলেন। সেই তিনটি কি কি না, প্রথমে হচ্ছে কি মোটিভ, ডিস্টেন্স আর মাইগ্রেশন কম্পোজিশন। তাহলে প্রথম কি তিনটে আমি লিখে ফেলি। একটা হচ্ছে মোটিভ, হয়েছে। 2 নম্বর হচ্ছে ডিস্টেন্স, এবং 3 নম্বর হচ্ছে কি তোমার মাইগ্রেশন কম্পোজিশন। মোটিভ কি, মানে উনি বলছেন যখন কোনো ব্যক্তি কোনো একটা জায়গা ছেড়ে অন্য কোনো জায়গাতে যায়, যাওয়ার আগে তার নিশ্চয়ই কিছু মোটিভ থাকে। মোটিভ তো থাকবে, মানে তার একটা কোনো উদ্দেশ্য থাকবে। সে যে কোনো একটা জায়গা ছেড়ে অন্য একটা জায়গাতে যাচ্ছে, তার নিশ্চয়ই কিছু মোটিভ থাকবে। সুতরাং মোটিভ না থাকলে কিন্তু তারা পরিব্রাজন করবে না, বা সেই ব্যক্তি পরিব্রাজন করবে না। মোটিভ কি রকম হতে পারে, এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি সেই পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর। ব্যাপারটা বুঝতে পারছো তো? যে কারণের জন্য অর্থনৈতিক কারণ হতে পারে, রাজনৈতিক কারণ হতে পারে, সামাজিক কারণ হতে পারে, বা উন্নত লাইফস্টাইলের আশায় সে অন্য কোনো জায়গাতে চলে যেতে পারে। সুতরাং এগুলো সব মোটিভের মধ্যে পড়ে। কি মোটিভ মানে উদ্দেশ্য। তাহলে আমরা মোটিভে কি লিখতে পারি না, লিখতে পারি রাজনৈতিক। তাই তো, লিখতেই পারি রাজনৈতিক। কোথাও হয়তো রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে, সেখানে আর ঠিকঠাক ভাবে থাকা যাচ্ছে না, রাজনৈতিক আমরা বলতে পারি। 2 নম্বরে আমরা অর্থনৈতিক বলতে পারি। তারপর আমরা বলতে পারি উন্নত জীবনযাপনের আশায় বলতে পারি। উন্নত জীবনযাপনের আশায়, বা শিক্ষা দীক্ষা, এগুলো বলতেই পারি। শিক্ষা, এডুকেশনও বলতে পারি আমরা। এগুলোর জন্যই তো মানুষ মুভ করে। শিক্ষা হয়েছে। এবার ডিস্টেন্স দেখো, ডিস্টেন্স কিন্তু অনেক সময় অনেক জিনিসকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে। যেহেতু এটা ফ্যাক্টর বা নিয়ন্ত্রক, সেহেতু ডিস্টেন্স বলতে কি, রেভেনস্টাইন বলেছেন যে মানুষ কোনো জায়গা ছেড়ে অন্য কোনো জায়গাতে যাওয়ার আগে সে সবসময় একটা জিনিসকে পর্যবেক্ষণ করে, সেটা হচ্ছে ডিস্টেন্স, সেটা হচ্ছে দূরত্ব। সেন ওনার লতে দেখতে পাই কি, ওনার লতে একটা বলা আছে যে ম্যাক্সিমাম মাইগ্রেশন কম ডিস্টেন্সে হয়, বেশি ডিস্টেন্সে কিন্তু হয় না। তাহলে ডিস্টেন্স একটা নিয়ন্ত্রক। মানুষ কোনো জায়গা ছাড়ার আগে সে অবশ্যই দেখে যে আমি কত দূরে যাচ্ছি, আমাকে কত দূরে মাইগ্রেট হয়ে থাকতে হবে। ঠিক আছে, অনেক সময় অনেক অপরচুনিটি থাকা সত্ত্বেও আমরা কিন্তু যাই না, বলে অনেকটা দূরে যেতে হবে, অনেকটা দূরে গিয়ে কাজ করতে হবে, আমরা যাব না। এই জিনিসটাকেই উনি ডিস্টেন্স বা দূরত্বের আন্ডারে ফেলতে চাইছেন। এইবারে 3 নম্বর আছে মাইগ্রেশন কম্পোজিশন। এই জিনিসটা কি না, মাইগ্রেশন কম্পোজিশন বলতে উনি বুঝিয়েছেন যে যারা মাইগ্রেট করছে সেই পপুলেশনটা কি রকম, সেই পপুলেশনটা মেল না ফিমেল, মেল না ফিমেল, কারা কারা মাইগ্রেট হচ্ছে, মেল পপুলেশন মাইগ্রেট হচ্ছে না ফিমেল পপুলেশন মাইগ্রেট হচ্ছে, এবং তাদের অনুপাতটা কি রকম, মেল বেশি যাচ্ছে না ফিমেল বেশি যাচ্ছে। ঠিক আছে, এটাকেই বলা হয় মাইগ্রেশন কম্পোজিশন। সুতরাং এই 3টি নিয়ন্ত্রক বা 3টি ফ্যাক্টরের উপর বেস করে তিনি কটি ল এর কথা বলেছিলেন, 9টি নিয়ম দিয়েছেন, 9টি নিয়ম। ওই জন্য ওনার তত্ত্বকে কি বলা হয়, ল অফ মাইগ্রেশন বলা হচ্ছে। মাইগ্রেশনের 9টি নিয়মের কথা কিন্তু উনি বলেছেন। তাহলে দেখো প্রত্যেকটা নিয়ম কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করছি। প্রথম নিয়মটা কি আছে, প্রথম নিয়মটা আছে, প্রথম ল কি না, প্রথম ল বলা আছে পরিব্রাজন কম দূরত্বে হয়। দেখো প্রথম নিয়ম আছে, তাহলে 1 নম্বরে আমরা বলতে পারি যে পরিব্রাজন বা মাইগ্রেশন কম দূরত্বে হয়। কেন কম দূরত্বে হয়? ধরো ধরো আমাদের প্রতিবেশী দেশ যদি বলো, প্রতিবেশী দেশ বলতে কি বাংলাদেশ আছে, ঠিক আছে, বাংলাদেশ আছে, আবার ধরো নেপাল আছে। সুতরাং নেপাল নেপাল বাংলাদেশের কাছাকাছি দেশ কে আছে, নেপাল বাংলাদেশের কাছাকাছি দেশ আছে ভারত। এখন নেপাল এবং বাংলাদেশের থেকে ভারত একটু বেশি ডেভেলপ। সেখানে নেপাল, ধরো এটা আমাদের ইন্ডিয়া আছে, ইন্ডিয়া, এদিকে আছে নেপাল, আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, এদিকে আছে বাংলাদেশ, আর এখানে ধরো আছে আমেরিকা, ইউএস, এখানে আছে ইউএসএ আমেরিকা। ঠিক আছে, এখন বাংলাদেশের কোন একটি লোক
দেখলো যদি আমি কোনো একটা কাজে যদি ইউএসএ তে যাই, আমেরিকাতে যদি যাই, সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে হয়তো আমি প্রত্যেক মাসে 15,000 টাকা পাচ্ছি, আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি 15,000 টাকা পাচ্ছি। কিন্তু আমি যদি ইন্ডিয়ার কোনো কোম্পানির সাথে আমি যোগ হই, সেক্ষেত্রে আমি ওর হিসাবে আমি পাবো 12,000 টাকা। সেক্ষেত্রে মানুষটি কি করবে? সেক্ষেত্রে এই মানুষটি কি করবে? সে আর ইউএসএ যাবে না। সে বলছে মাত্র 3,000 টাকার জন্য ইউএসএ যাব, এটা যদি ডাবল হতো তখন সে ভাবনা চিন্তা করতো। তখন কি হবে? তখন সে ইন্ডিয়াতে মাইগ্রেট করবে। নেপালের ক্ষেত্রেও তাই হবে, এখানে মাইগ্রেট করবে। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে যে মাইগ্রেশন কম দূরত্বে হয়, মানে সবসময় যারা মাইগ্রেট করে তাদের ডিস্টেন্সটা সবসময় কিন্তু কম থাকে। যেহেতু তত্ত্বটা অভ্যন্তরীণ মাইগ্রেশনের উপর জোর দেওয়া হয়েছে, ওই জন্য এখানে বলা হয়েছে যে পরিব্রাজন কম দূরত্বে হয়। তাহলে এটা একটা ল গেল, মাইগ্রেশন কম দূরত্বে হয়। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে মাইগ্রেশন ধাপে ধাপে হয়। পরিব্রাজন কি হচ্ছে? ধাপে ধাপে হয়। 2 নম্বরে মাইগ্রেশন ধাপে ধাপে হয়। 2 নম্বরে আমরা কি বলবো? যে মাইগ্রেশন ধাপে ধাপে হবে। এটা কি রকম? এটা কি রকম ব্যাপার? দেখো, এখানে একটা স্মল ভিলেজ আছে, ধরো এটা একটা গ্রাম আছে, ছোট গ্রাম, এটা ছোট গ্রাম, এটা আছে বড় গ্রাম, এটা বড় গ্রাম, এটা একটা বড় শহর আছে, এটা শহর আছে, সরি, এটা শহর আছে, এবং এখানে আছে বড় শহর, বিগ সিটি, এবং লাস্ট আছে রাজধানী বা ক্যাপিটাল। লতে কি বলা হচ্ছে? সেকেন্ড লতে বলা হচ্ছে মাইগ্রেশন ধাপে ধাপে হয়। এখন দেখো, গ্রাম থেকে কোনো ব্যক্তি কি যায়? প্রথমেই গ্রাম থেকে তো ক্যাপিটাল রাজধানীতে যায় না। প্রথমে কি হচ্ছে দেখো, কোনো মানুষ আরো বেশি সুযোগ সুবিধা পাওয়ার আশায় বা অর্থনৈতিকভাবে সাবলীল হওয়ার আশায় ছোট্ট গ্রাম থেকে পাড়ি দেয় একটা বড় গ্রামে। ঠিক আছে, বড় গ্রামের লোকেরা কি করে? বড় গ্রামের লোকেরা কি করে? বড় গ্রামের লোকেরা আরো বেশি স্বচ্ছন্দ কাটানোর জন্য তারা কি করে? তারা শহরে চলে যায়। আমি আজ ফর এক্সাম্পল ধরো বলছি, ধরো এখানে আমাদের, ধরো এখানে বড় গ্রাম, ধরো শহর হচ্ছে বাঁকুড়া, আমি বললাম বাঁকুড়া, ঠিক আছে। এখানে একটা গ্রামের নাম আমি বললাম, বড় বড় গ্রাম হচ্ছে কি, ধরো আমি বাঁকুড়ার একটা বড় গ্রাম, ধরো আমি বড়জোড়ার কথা বলি। ছোট গ্রাম আমি ধরলাম যে হচ্ছে, ধরো আমি ধরলাম যে, ধরো ছোট গ্রাম, ধরো যাই হোক একটা গ্রামের নাম এ বিসি, যা একটা গ্রাম, ছোট গ্রাম, যেখানে হচ্ছে কৃষিটাই মেন। এখন এই যে ছোট গ্রামটা দেখছো, এই অঞ্চলের মানুষ, ছোট গ্রামে যারা থাকে, তারা কি করবে? তারা বড়জোড়ার দিকে মুভ করতে চাইবে, যে আমি গ্রামে থাকি, তাহলে একটু বড়জোড়াতে জায়গা কিনি। তার মানে কি হচ্ছে? ছোট গ্রামের যে বাসিন্দারা তারা বড় গ্রামের দিকে যাচ্ছে। এবার বড়জোড়ার যারা লোক আছে, ঠিক আছে, তারা কি করবে? তারা দেখবে আমার তো থাকা অনেকদিন বড়জোড়াতে হলো, তাহলে চাকরি বাকরি ভালো পেলাম, তাহলে একটু বাঁকুড়ার দিকে মুভ করে যায়। ঠিক আছে, তাহলে বড়জোড়া থেকে মানুষ কোথায় চলে আসছে? মেন শহরের দিকে, বাঁকুড়ার দিকে। এইবারে বাঁকুড়া থেকে অনেক সময় কি হয়? বাঁকুড়া থেকে কিছু মানুষ একটু বড় শহরের দিকে যায়, থাকবে আসানসোল চলে যেতে চাইবে, কিংবা হয়তো দুর্গাপুর চলে যেতে চাইবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দুর্গাপুর চলে আসবে, তার মানে বড় শহরের দিকে চলে আসবে। তার মানে দেখো জিনিসটা কি হচ্ছে? একটা সিঁড়ির মতো হচ্ছে। প্রথমে গ্রাম, বড় গ্রাম, বড় গ্রাম থেকে শহর, শহর থেকে বড় শহর, এবং যখন বড় শহরে থাকবে দুর্গাপুর বা আসানসোলে যে সমস্ত ব্যক্তিরা থাকবে, তারা কি মুভ করবে? তারা সবসময় যাবে কলকাতার দিকে চলে যেতে, মানে ক্যাপিটালের দিকে, বা কলকাতায় একটা ফ্ল্যাট কিনে কলকাতায় থাকবো। একবারে ছোট গ্রামের একটা কৃষক বা একটা কেউ চাকরি পেয়েছে, সে সরাসরি কিন্তু রাজধানী মুভ করবে না, বা সরাসরি সে বড় শহরেও আসবে না, কারণ তার সেই সামর্থ্যটা নেই। তার সামর্থ্য কখন হবে? তার ফ্যামিলি বড় গ্রামে আসলো, বড় গ্রামে অনেকদিন থাকলো, তার নেক্সট জেনারেশন কি করবে? শহরে মুভ করবে। সেই জেনারেশনটা পরের জেনারেশন বড় শহরে মুভ করবে। বড় শহর থেকে সেই জেনারেশনটার আবার পরের জেনারেশন রাজধানীর দিকে কিন্তু শিফট করবে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলা হচ্ছে মাইগ্রেশন স্টেপ বাই স্টেপ কিন্তু হবে। তার মানে মাইগ্রেশন ধাপে 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 হবে। ঠিক আছে, এটা তো ক্লিয়ার হয়েছে। এইবার 2 নম্বরে যাবো। এই জিনিসটা দেখেছো, এটা
এটা তোমাদের এখন দেখতে হবে, গ্রামের লোকরা এখন শহরের দিকে চলে যাচ্ছে, শহরের লোকরা আরো বড় শহরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 2 নম্বর। এবার 3 নম্বর কি? 3 নম্বর দেখো আছে যে মানুষ নিজের পছন্দেই মাইগ্রেশন করে বা পরিব্রাজন করে। তাহলে 3 নম্বর কি? 3 নম্বর আছে মানুষ নিজের পছন্দেই কি পরিব্রাজন। তার মানে এখানে হচ্ছে গিয়ে কোন একটি ব্যক্তি বিশেষ বা ফ্যামিলি বিশেষ সেটা হচ্ছে কি তোমার পরিব্রাজন করবে কিনা, সেটা টোটালি ডিপেন্ড করছে কার উপর? সেটা টোটালি ডিপেন্ড করছে সেই মানুষটার উপর, ব্যক্তিগত পছন্দের উপর। সে সেই জায়গাটাতে যাবে কিনা, তার সেটা পছন্দ আছে কিনা, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তার কলকাতা ভালো লাগে কিনা, তার দুর্গাপুর ভালো লাগে কিনা, তার অন্য কোনো জায়গায় ভালো লাগতে পারে। সুতরাং মানুষ যে পরিব্রাজন করছে তার নিজস্ব একটা চয়েস আছে। সেই চয়েসের জন্য ধরো আমি ভেবে রেখেছি যে আমি বাঁকুড়ায় থাকি, আমি নেক্সট হচ্ছে কি দুর্গাপুর শিফট করব। আমি ভেবে রেখেছি দুর্গাপুর শিফট করব। তাহলে তাহলে এই যে আমি ভেবে রেখেছি, তার মানে আমার পছন্দ আছে দুর্গাপুর। নেক্সট টাইম আমার কিছু হলো, তখন আমি চলে গেলাম দুর্গাপুর। সুতরাং মানুষ বলছে নিজের পছন্দেই পরিব্রাজন করে। এটা হলো 3 নম্বর। এবারে 4 নম্বরে আছে মাইগ্রেশনের প্রতিশোধ বর্তমান। কি? মাইগ্রেশন, প্রত্যেকটি মাইগ্রেশনের প্রতিশোধ বা কাউন্টার কারেন্ট বর্তমান। এটা কি? এটা কি? ধরো এ একটা জায়গা আছে, এ একটি জায়গা আছে এবং বি একটি জায়গা আছে। বি হচ্ছে কি একটি বড় জায়গা, এর থেকে মানুষ বিতে গেল, এর থেকে মানুষ বিতে গেল। ধরো 100 জন মানুষ গেল, 100 জন মানুষ বিতে মুভ করলো। এখন এখানে 100 জন আসলো, আসলো তো। এখন 100 জনের মধ্যে 10 জনের এই জায়গাটা ভালো লাগছে না, কোনো কারণে ভালো লাগছে না। তখন কি করবে? তখন সেই আবার বি থেকে এতে চলে আসবে। ধরো 100 জন গেছিল, 20 জন আবার ব্যাক করে চলে আসলো। তার মানে কি বি থেকে এর দিকে আস্তে আস্তে আবার একটা কারেন্ট বা স্রোত চলে আসলো। এবং এই স্রোতটা হচ্ছে কি তোমার এখানে ভালো না লাগার জন্য হতে পারে, বা বি অঞ্চলের যারা ধনী ব্যক্তি আছে, যারা একটু হচ্ছে গিয়ে শহরের গাঞ্জাম থেকে দূরে থাকতে চায়, তারা কি করে? তারা এই অঞ্চলের দিকে আস্তে আস্তে চলে আসে। সুতরাং দেখো কি হচ্ছে, মানে এখান থেকে বিতে চলে যাচ্ছে, আবার বি থেকে কিছু মানুষ আবার এতে চলে আসছে। সুতরাং এটা মাইগ্রেশনের একটা কারেন্ট এবং এটা হচ্ছে কাউন্টার কারেন্ট। সুতরাং মাইগ্রেশনের প্রতিশোধ বর্তমান। এটা গেল 4 নাম্বার। 5 নম্বরে কি হবে? মাইগ্রেশন মূলত অর্থনৈতিক কারণে হয়। 5 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি মাইগ্রেশন মূলত অর্থনৈতিক কারণেই হয়। দেখো সব মাইগ্রেশনে, বেশিরভাগ মাইগ্রেশনে কি হয়? অর্থনৈতিক কারণ, ইকোনমিক রিজনে হয়ে থাকে। কারণ কি হচ্ছে, মানুষ মানুষ কি চায়? মানুষ তার সব সময় কি চায়? যে প্রফিট চায়। মানুষ হচ্ছে রেশনাল, আমরা বলি না, মানুষ হচ্ছে কি সবসময় প্রফিটেই চায়। অর্থনৈতিক যেখানে একটু টাকা বেশি আছে, স্বাচ্ছন্দ্য বেশি আছে, মানুষ কি করে? সেখানে মুভ করে। ঠিক আছে, এই যে তোমার বিদেশে পাড়ি দিচ্ছে বা হচ্ছে অন্যান্য কোনো দেশে যাচ্ছে, কিসের জন্য? অ্যাকচুয়ালি যদি সারাংশ বের করো, তাহলে ভালো তো লাইফস্টাইল আছে, এবং ভালো লাইফস্টাইল হওয়ার আগে কি চাই? ভালো লাইফস্টাইল হওয়ার আগে তোমার আগে অর্থ চাই, তবে তো ভালো লাইফস্টাইল হবে। তাহলে সুতরাং প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। আমি যদি হাতে টাকা পাই তবে তো আমি সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবো। সুতরাং প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণে আমি মুভ করলাম, আমি টাকা পেমেন্ট বেশি পাবো, প্রত্যেক মাস স্যালারি বেশি পাবো, আমার একটা ব্যাংক ব্যালেন্স হবে, এবং এবং পরবর্তী জীবনটা আমি ভালো মতন বা ভালোভাবে বা সচ্ছলভাবে কাটাতে পারবো। ঠিক আছে, এই জন্য মাইগ্রেশন মূলত অর্থনৈতিক কারণে হয়। এটা 5 নাম্বার। 6 নম্বরে কি আছে? যে গ্রামীণ এলাকায় পরিব্রাজনের হার বেশি। 6 নম্বরে কি? 6 নম্বরে আছে গ্রামীণ এলাকায় পরিব্রাজনের হার বেশি বা মাইগ্রেশনের হার বেশি। এটা স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই হবে, যেহেতু আমাদের দেখা গেছে কি বেশিরভাগ মানে মোস্ট অফ পপুলেশন কোন একটা দেশের বা কোন একটা অঞ্চলের বেশিরভাগ গ্রামীণই হয়। পরবর্তীকালে
তারা আস্তে আস্তে শহরের দিকে কিন্তু মুভ করে। সুতরাং গ্রামীণ এলাকার থেকে পরিব্রাজনের হারটা সবসময় কিন্তু বেশি হয়। গ্রামের যে মানুষ তারা কি সবসময় একটু পরবর্তী ক্ষেত্রে তাদের হাতে যখন অর্থ আসে তারা কি করে, তারা একটু ভালো জায়গার দিকে আস্তে আস্তে মুভ করতে চায়, সেই জন্য গ্রামীণ এলাকায় পরিব্রাজনের হার বেশি। এটা 6 নম্বর। 7 নম্বরে আছে দেখো কম দূরত্বে মহিলাদের মধ্যে, 7 নম্বরে আমরা বলতে পারি কম দূরত্বে, এগুলো পরীক্ষাতে দিতে পারি কিন্তু বারবার বলছি। 7 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি, 7 নম্বরে বলতে পারি যে কম দূরত্বে 7 নম্বরে আমরা লিখতে পারি যে কম দূরত্বে মহিলাদের মধ্যে পরিব্রাজনের হার বেশি। এটা দেখো কিরকম, এটা কি ব্যাপারটা হচ্ছে। এখানে দেখো ধরো স্টুডেন্ট আছো, ধরো একজন মেয়ে, ঠিক আছে, আমি ইন্ডিয়ান রেসপেক্টিভে বলছি, ধরো আমাদের বাঁকুড়ার কোন একটি মেয়ে, ঠিক আছে, সে সে হচ্ছে কি তোমার ধরো আমি কথা বলছি দক্ষিণ ভারতের বা কেরালার কোনো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেল, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে, এবং তার সাথে সাথে ধরো সে বাঁকুড়ার কোনো একটা নামি কলেজ বা মেডিকেল কলেজেও পড়ার সুযোগ পেল, ধরো মেডিকেল কলেজের কথা বলছি, এখানে একটা মেডিকেল কলেজ আছে। সুতরাং এই যে মেয়েটি, সে মেয়েটি দেখবে যে আমার বাড়ির কাছে কোনটি আছে। খুব কম মেয়ে আছে যারা হচ্ছে কি দূরে চলে যেতে চায় তাদের ফ্যামিলিকে ছেড়ে। তারা কি হয়, মেয়েরা কি করে, মেয়েরা কাছাকাছি থাকতে চায়, যে বাড়ির আমি কাছাকাছি থাকবো, ঠিক আছে। সেই জন্য মেয়েদের মধ্যে কি দেখা গেছে, মেয়েদের মধ্যে দেখা গেছে যে পরিব্রাজনের হার মেয়েদের মধ্যে বেশি। সুতরাং তারা কেন, তারা পরিবারের কাছাকাছি থাকতে চায়, এটা একটা। 2 নম্বরে আছে এই যে কম দূরত্বে মহিলাদের মধ্যে পরিব্রাজনের হার বেশি। বিভিন্ন জায়গায় দেখা গেছে কি গ্রামীণ জনসংখ্যার একটা মেজর পপুলেশন, ফিমেল পপুলেশন কি করে, ধরো একটা গ্রাম আছে, তারা ডেলি মাইগ্রেট করে একটা মার্কেট আছে, সেই মার্কেটে কাজ করতে যাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে কি গ্রামীণ এরিয়ার মহিলারা এই মার্কেট এরিয়াতে কাজ করতে যাচ্ছে। সুতরাং এখানে কি হচ্ছে, মহিলাদের মধ্যে মাইগ্রেশন কিন্তু বেশি হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে কম দূরত্বে মহিলাদের মধ্যে পরিব্রাজনের হার বেশি, ঠিক আছে, এটা গেল। এবার 8 নম্বরে আমরা বলতে পারি যে বড় শহরে পরিব্রাজনের কারণে জনসংখ্যা বৃদ্ধি পায়, স্বাভাবিক, ঠিক আছে। জনসংখ্যা যে বড় শহরে, যেগুলো বড় শহর আছে, বড় শহরে পরিব্রাজনের কারণে বড় শহরে পরিব্রাজনের কারণে জনসংখ্যা বৃদ্ধি পায়, অবশ্যই পাবে, পাবে না বলো। ধরো কলকাতা, তুমি এখান থেকে যাচ্ছ, বাঁকুড়া থেকে যাচ্ছ, বাঁকুড়া থেকে কোথায় যাচ্ছ, আমরা মুভ করছি কলকাতার দিকে, তাহলে আলটিমেট কি হচ্ছে, আলটিমেট কলকাতার যে পপুলেশন সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা কন্টিনিউ চলতেই থাকবে, কন্টিনিউ চলতেই থাকবে, ঠিক আছে। এখান থেকে কারেন্ট, কাউন্টার কারেন্টও আসবে, কিন্তু এখান থেকে যাওয়ার যে মাত্রাটা, সেই মাত্রাটা এক্সট্রিম থাকবে। তাই জন্য কি হবে, যেগুলো বড় ক্যাপিটাল সিটি থাকবে, সেই ক্যাপিটাল সিটিতে জনসংখ্যা আস্তে আস্তে তোমার কিন্তু বৃদ্ধি পাবে। এটা গেল 8 নম্বর কারণ। 9 নম্বর কারণে আমরা বলতে পারি যে পরিব্রাজনের অধিকাংশ মানুষ কি, 9 নম্বর কারণ আমরা বলতে পারি যে পরিব্রাজনের অধিকাংশ মানুষ হচ্ছে প্রাপ্তবয়স্ক। কি 9 নম্বরে আমরা বলতে পারি যে পরিব্রাজনের অধিকাংশ মানুষ, মানে যারা পরিব্রাজন করেন বা মাইগ্রেশন করেন, তারা অধিকাংশ প্রাপ্তবয়স্ক, অবশ্যই প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক। তার মানে সবাই যদি 18 বা 21 বছর যারা বয়স হয় তাদেরকে আমরা প্রাপ্তবয়স্ক বলি। সেটা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে 18 থেকে 21 বা তার বেশি, মানে মিনিমাম হচ্ছে কি 18 আর 21 হচ্ছে কি মিনিমাম, বিভিন্ন দেশের ক্ষেত্রে এটা ভ্যারি করে। এক্ষেত্রে প্রাপ্তবয়স্ক জনসংখ্যারা সব থেকে বেশি মাইগ্রেট করে। সেটা হচ্ছে শিক্ষার কারণে হতে পারে, শিক্ষার কারণেও হতে পারে, বা চাকুরির কারণেও হতে পারে, বা
উন্নত জীবনযাপনের আশায় হতে পারে, জীবনযাপনের আশা তারা কিন্তু মুভ করে। ঠিক আছে, সুতরাং আমরা দেখলাম এই কটা হচ্ছে কি তোমার রেভেনস্টাইনের যে ল অফ মাইগ্রেশন, উনি যে 9টা ল এর কথা বলেছিলেন সেই 9টা ল। ঠিক আছে, এখন এখান থেকে কি কোশ্চেন আসবে, তোমাদের একটা বিষয় থাকে যে স্যার এখান থেকে কি কোশ্চেন আসতে পারে। এখান থেকে প্রথম কোশ্চেন আসতে পারে যে তত্ত্বটি কি নামে পরিচিত, বা মাইগ্রেশনের কোন তত্ত্বটি প্রথম তত্ত্ব। তাহলে এটা হবে কি মাইগ্রেশনের একটি প্রথম তত্ত্ব আর কি, যেটি প্রথম 1885 সালে দেওয়া হয়েছিল, এবং এটাকে ল অফ মাইগ্রেশন বলা হয়। এখান থেকে আরো একটা কোশ্চেন আসতে পারে যে উনি কটা নিয়ন্ত্রকের কথা বলেছিলেন বা কটা ফ্যাক্টরের কথা বলেছিলেন, সেটা হবে 3টে ফ্যাক্টর, এবং 3টে ফ্যাক্টর কি কি। এবং এখান থেকে বলতে পারে যে ল অফ মাইগ্রেশন থেকে ধরো 9টা ল এর কথা, 4টে ল এর কথা বলে দিল, বললো যে কোনটা রেভেনস্টাইনের তত্ত্বের ল নয়। সুতরাং তোমাকে এই 9টি ল মনে রাখতে হবে, যে 9টি নিয়ম, যে নিয়ম মেনে কোন একটা দেশের অভ্যন্তরীণ বা ইন্টারনাল যে মাইগ্রেশন গুলো ঘটে থাকে সেই। ঠিক আছে, সুতরাং এগুলো গেল ল অফ মাইগ্রেশন।